শুরু করেছিলাম সাইক্লিক রিডান্ডেন্সি চেক। তো আজকে আমরা এটা শেষ করার পরে আমরা একটা পরীক্ষা দিব ইনফ্যাক্ট আগামী উইকে শেষের দিকে লাস্টের তিনটা যে তোমাদের তিনটা সেকশনের সঙ্গে কথা বলে একই দিনে সন্ধ্যায়, আইদার ইট মে বি টুইসডে থার্সডে অর ওয়েডনেসডে থার্সডে অর ওয়েডনেসডে অথবা থার্সডে, তিনটা দিনে যে কোনো একদিন সন্ধ্যায় আমরা নেক্সট উইকে একটা পরীক্ষা দিব আপ টু দিস স্লাইড সিআরসি পর্যন্ত। ঠিক আছে, তো যাই হোক আমরা এই অংশটুকু কিছুটা পড়ে এসেছিলাম, খুব দ্রুত আমরা একটা রিক্যাপ নেই যে কি করেছিলাম গত ক্লাসে। সিআরসি সাইক্লিক রিডান্ডেন্সি চেক, এখানে একটা মূল কনসেপ্টটা বেসড করা হচ্ছে পলিনোমিয়াল রিপ্রেজেন্টেশন অফ বাইনারি নাম্বার। বাইনারি নাম্বারকে কিভাবে আমরা পলিনোমিয়াল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি সেটা আমরা দেখেছিলাম। যে প্রথম পজিশনটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 0 এর পজিশন, এক্স এর পলিনোমিয়াল হিসেবে আমরা দেখাবো। এরপর এক্স টু দি পাওয়ার 1 এর পজিশন কোএফিশিয়েন্ট, এরপর এক্স টু দি পাওয়ার 2 এর কোএফিশিয়েন্ট লাইকওয়াইজ। তো যেগুলা 0 আছে সেগুলো আমরা বাদ দিই, যে কোএফিশিয়েন্ট গুলার মানে যেই এক্স এর পাওয়ার গুলার কোএফিশিয়েন্ট গুলো 1 ছিল সেগুলো আসলে এখানে ডিসপ্লে করানো হয়। দিস ইজ দ্য ওয়ে। তো আমরা এটা এক্সাম্পল আমরা দেখেছিলাম পরবর্তী স্লাইডে একটা এক্সট্রা, যে 3 বিটে যতগুলো ডাটা হইতে পারে বাইনারি, সেগুলোকে আমরা কিভাবে পলিনোমিয়াল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। ইভেন উল্টাটাও হইতে পারে, আমাদের একটা পলিনোমিয়াল দেওয়া আছে, এটা দিয়ে আসলে আমরা কোন ডাটাটাকে বুঝতে পারি সেটা আমরা দেখেছিলাম। তো এটা পলিনোমিয়াল রিপ্রেজেন্টেশন। আর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে জেনারেটর পলিনোমিয়াল। তো আমরা বইতে কিছু ভুলের কথা তোমাদেরকে বলেছিলাম, যে এখানে ইট শুড বি g1 yg1, দিস ইজ দ্য জেনারেটর পলিনোমিয়াল। আর এটা হচ্ছে 1 এর কোএফিশিয়েন্ট, x টু দি পাওয়ার 1 এর কোএফিশিয়েন্ট, এটা হচ্ছে x টু দি পাওয়ার 0 কোএফিশিয়েন্ট। এবং এই যে gr এবং g0, দে শুড নেভার বি 0, যে কোনো একটাও 0 হবে না। এই অবস্থায় আমরা এদেরকে ভাগ করতে, মূল প্রসেসটা হচ্ছে একটা ট্রান্সমিটারে রিসিভারে ভাগ হয়। সেই ভাগটা কি, ট্রান্সমিটিং সাইডের ভাগটা হচ্ছে এরকম, x টু দি পাওয়ার r, যেটা এখান থেকে আমরা পেয়েছি, মাল্টিপ্লাইড বাই mx, যেটা মেসেজ ছিল সেটা গুণ করার পরে gx কে দিয়ে ভাগ করেছি। ভাগ করাটা স্পেশাল, নরমাল ভাগ না, ইউজিং ফাইনাইট ফিল্ড রুলস, বা এটা সহজতম ভাগ বলা যেতে পারে। ফাইনাইট ফিল্ড নামটা শুনে যদি ভয় লাগে, আমরা কত ক্লাসে দেখেছি, দিস ইজ দ্য মোস্ট ইজিয়েস্ট পসিবল ডিভিশন প্রসেস। আচ্ছা, এরপরে আমরা সেখান থেকে একটা রিমাইন্ডার পাবো। এই রিমাইন্ডারটা থেকে আমরা আসলে বের করার পর আমরা খুব সহজে বলতে পারি যে কখন এই টার্মটা ডিভিজিবল হবে, নিঃশেষে বিভাজ্য হবে। সেইটা ফাইনাইট ফিল্ড অনুযায়ী -rx করলেও হয়, +rx করলেও হয়। এবং আমরা আলটিমেটলি nx টাকে ট্রান্সমিট করি ফ্রম ট্রান্সমিটিং সাইড। দিস ওয়াট দ্য প্রসেস ইনভলভ ইন দ্য ট্রান্সমিটিং সাইড। রিসিভিং সাইডে সেটাকে শুধু ভাগ করে দেখা হয়। তো আমরা ফাইনাইট ফিল্ড অপারেশনটা তোমাদেরকে বুঝিয়েছিলাম। মূল জিসটা ছিল এরকম, যে দুইটা 1 বিটের অপারেন্ডের যোগ বা বিয়োগ হইলে রেজাল্টটা ইট শুড বি স্টোরড ইন জাস্ট সিঙ্গেল বিট। রেজাল্টটাকেও এক বিটেরই হইতে হবে। দিস ইজ দ্য রেস্ট্রিকশন দ্যাট ইজ ইম্পোজড ইন ফাইনাইট ফিল্ড অপারেশন। ফলে আমরা দেখতে পাচ্ছি যে এই রেস্ট্রিকশনটা দেওয়ার কারণে দুইটা বিটের যোগ বা বিয়োগ, সেটা বের করতে হলে আইদার যোগ করে যেমন বের করা যায়, বিয়োগ করলেও একই রেজাল্ট আসে, এক্সঅর করলে আসলে সেই জিনিসটা পাওয়া যায়। দ্যাটস অল অ্যাবাউট ফাইনাইট ফিল্ড অপারেশন। এরপর আমরা দেখি যে সিআরসি তে আসলে অ্যাট এ গ্লান্স হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্স। বাইনারি ডাটা যে কোনো বিটের, এটা কোনো রেস্ট্রিকশন নাই, আপাতত রেস্ট্রিকশন নাই, এতগুলা বিটের এবং কতগুলা এখানে জিরো যোগ করা হয়েছে, সেই জিনিসটা কিসের থেকে এসেছে, কেন এতগুলা জিরো যোগ করলাম, এটা ডিপেন্ড করে রিসিভার এবং ট্রান্সমিটারের কাছে একটা জিনিসই শুধু নোন, সেটা হচ্ছে ডিভিজার। ডিভিজারটা একটা বাইনারি নাম্বার অফ n+1 বিট। ইট মে বি রিপ্রেজেন্টেড বাই এ জেনারেটর পলিনোমিয়াল। ঠিক আছে, আচ্ছা। তো এই ডিভিজারটা যখন আমরা জানা থাকবে আমাদের কাছে, তখন আমরা বুঝতে পারবো যে যখন কোনো রিমাইন্ডার আসবে, হ্যাঁ, রিমাইন্ডার যে কোনো একটা সংখ্যাকে ভাগ করি, ইট মে নট বি গ্রেটার দেন, ইট শুড নট বি, ইট মাস্ট নট বি, সরি, ইট মাস্ট নট বি গ্রেটার দেন n বিটস। যদি n+1 বিটস হতো আবার আরেকবার যাইতো ডিভিজারটা। ফলে রিমাইন্ডারের সবচেয়ে বেশি বড় প্রপার্টি, মানে যেটা কমন প্রপার্টি অবশ্যই হবে, ইট মে বি অ্যাট বেস্ট, সবচেয়ে বেশি হইলেও এটা n বিটস হবে। সেজন্য আমরা n বিট 0 এখানে অ্যাপেন্ড করি। দিস স্পেস is actually reserved for the remainder. Remainder will be placed here like this. এইভাবে রিমাইন্ডারের জন্য একটা জায়গা তৈরি করে নেওয়া হয়। এটা n সংখ্যক 0 অ্যাপেন্ড করে। যখন ডিভিজারের
n+1 সংখ্যক বিট থাকে। আচ্ছা, তো আমরা ভাগ করি নর্মাল প্রসিডিওরে ফাইনাইট ফিল্ড রুল অ্যাপ্লাই করে সিআরসি রিমাইন্ডারটাকে আমরা বলি সিআরসি, সেটা এখানে চলে আসে। এটা সহ ট্রান্সমিট করা হয়। ট্রান্সমিট করার পরে যদি কোনো এরর না থাকে তাহলে হুবহু সবগুলা বিট একই রকম থাকবে। আমরা এমনভাবে ডাটাটাকে তৈরি করেছিলাম যাতে ইট ইজ ডিভিজেবল বাই ডিভিজর, দ্য n+1 বিট ডিভিজর যেটা ছিল, কারণ দুইটা ডিভিজর তো সেম, একই ডিভিজর দিয়ে রিসিভারে ভাগ করা হবে। যদি 0 আসে, রিমাইন্ডার 0 হয়, তাহলে দিস ইজ অ্যান ইন্ডিকেশন দ্যাট ট্রান্সমিশনের সময় কোনো ভুল হয় নাই। সো এটা সম্পর্কে আমরা আসলে বিটের ডিটেইলসে গত ক্লাসে আলোচনা করেছি, একটু দ্রুত যাচ্ছি। স্টেপগুলো আমরা এইভাবেও দেখতে পারি, সেন্ডিং সাইডের স্টেপগুলো কি কি, রিসিভিং সাইডের স্টেপগুলো কি কি, এটা আমরা গত ক্লাসেও বলেছি, একটু পরে ওটা আসবে তখন আমরা দেখব। আচ্ছা, তো এখানে একটা এক্সাম্পল আমরা নিয়েছি যে 7/4 কিভাবে সিআরসি নাম করা হয় সেটা একটাও শেখা হচ্ছে এখান থেকে। সিআরসি 7/4 যদি বলা হয়, এখানে বোঝা যায় যে 4 বিটের একটা মেসেজকে আমরা 7 বিটের একটা মেসেজে কোড ওয়ার্ডে কনভার্ট করি। কেন এটা করতেছি? টু ডিটেক্ট এরর। সিআরসি দিয়ে আমরা এরর ডিটেক্ট করতে পারি। কোন ধরনের এরর ডিটেক্ট করতে পারি সেটা ডিপেন্ড করে আসলে জেনারেটর পলিনোমিয়াল আমরা কিরকম নিয়েছি, ঠিক আছে? আচ্ছা, এই জেনারেটর পলিনোমিয়ালটা স্টিল ইন ইউজ ইন জিএসএম 2G নেটওয়ার্কে, খুব সিম্পল হইলেও এটা ইউজ করা হয়। আচ্ছা, এটাকে অন্য একটা নামে দেওয়া যেতে পারতো সিআরসি 3, কারণ ম্যাক্সিমাম পাওয়ার অফ জিএক্স ইজ 3, ঠিক আছে? আচ্ছা, এটাকে অন্যভাবে নাম দেওয়া যেতে পারতো সিআরসি OX3। কেন OX বলা হয়? এটা হচ্ছে এমএসবিটাকে 0 করে দিলে, বা এমএসবিটাকে 1 না থেকে 0 করে দিলে যেই নাম্বারটা আসে হেক্সাডেসিমেলে, সেটা আসলে OX3। এইভাবে একটা পদ্ধতি আছে যেটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব। সো এইভাবে আমরা সিআরসি বিভিন্ন নামকরণ জানতে পারি। তো এটার আউটকাম যাই হোক, নামকরণ যাই হোক, আমরা কোনো একটা পদ্ধতিতে এই 00 চারটা জিরোকে 3টা আরো সিআরসি যোগ করে 7 বিটের একটা কোড ওয়ার্ড পাবো। সেটা সবগুলো এখানে পসিবল আউটকামগুলো দেওয়া আছে। তো আমাদের এক্সাম্পলে আমরা এই ডাটাটাকে কনভার্ট করে এখানে কনভার্ট করব দুইটা ডিফারেন্ট পদ্ধতিতে, গত ক্লাসে দেখিয়েছিলাম। সেটা হচ্ছে ইউজিং পলিনোমিয়াল অথবা ইউজিং বাইনারি। তো আমাদের পরীক্ষায় আমরা বাইনারিটাই মেইনলি শিখবো। গত ক্লাসে আমরা সেটা কিছুটা শুরু করেছিলাম। এটা পলিনোমিয়াল অ্যাপ্রোচ, এটা দেখে নিবা, গত ক্লাসে বলছি। এটা পরীক্ষা যেহেতু লাগবে না, আমি জাস্ট জিনিসটা বোঝানোর জন্য এনেছিলাম। সো দিস ইজ দ্য ওয়ে আমরা কিভাবে বাইনারিতে সেটাকে ইমপ্লিমেন্ট করি। তো আজকেও আমরা সেই কাজটাই করে দেখতে পারি, একটু লার্জার একটা ভ্যালু নিতে পারি, হয়তো বা এটাও নিয়ে কাজটা করে দেখতে পারি। এটাই আমাদের মেইন গত ক্লাসের লাস্ট অংশ, যতটুকু আমরা করেছিলাম সেটা আমরা এভাবে করতে পারি। দ্রুত সেটা দেখাই। তো এখানে আমি যে কাজটা করেছি, রিসিভিং সাইডে ওটা আমার সাথে দেখাচ্ছিলাম কোনো একটা গ্রুপকে। আচ্ছা, তো এখানে যা যা হয়েছে সবগুলো আমি ডিলিট করে দেবো। অথবা দেখিয়েছিলাম তোমাদেরকে, প্রসেসটা খুব সহজ। 5 বিটের একটা ডাটা নিয়েছি, এটা 5 বিটের না হয়ে এটার সঙ্গে কোনো সম্পর্ক আপাতত নাই এই এক্সরের, সরি এক্সর না, মানে ডিভিজরের কোনো সম্পর্ক নাই। ডিভিজরের মেইন সম্পর্কটা কোথায় আছে আমরা একটা স্লাইড পরে যাই শিখবো, যে আমরা কত বিটের ডিভিজর নিব, সেটা কত বেশি বিটে এরর আসতে পারে। যত বেশি বিটে এরর আমরা ডিটেক্ট করতে চাই তত বড় ডিভিজর দরকার হয়, মোটামুটি একটা রুল অফ থাম। এটা হচ্ছে যদি 3 থাকে, 1 থেকে 3 বিটে যদি এরর হয় তাহলে তোমাকে ধরতে পারবে। যদি তোমার 1 থেকে 10টা বিটে এরর হওয়ার সম্ভাবনা থাকে, যেমন তোমার খুব হাই স্পিড কমিউনিকেশন বলো কিংবা ওয়্যারলেস কমিউনিকেশনে, তখন আমাদের এক্স কিউব এটা দিলে হবে না, তখন আমাদের করতে হবে কি, যে আরো বড় ইয়ে লাগবে, ডিভিজর লাগবে বা জেনারেটর পলিনোমিয়াল লাগবে। এই জেনারেটর পলিনোমিয়ালগুলো আমরা নিয়ে আজকের ক্লাসটা মেইনলি আলোচনা করব। তো যখন আমাদের জেনারেটর পলিনোমিয়ালটা জানা হয়ে গেল এবং আমরা কতগুলো মেসেজকে, কত বিটের মেসেজকে এনকোড করব, তখন ফার্স্ট কাজ হচ্ছে যে আমরা ট্রান্সমিটারে যে কাজটা করা হয়, কতগুলা n সংখ্যক বিট এনকোড করা হয়। এখানে n+1 মানে হচ্ছে 4, তাই, আর হচ্ছে n মানে হচ্ছে 3 বা 3টা বিট এখানে অ্যাড করা হয়েছে।
নর্মাল প্রসিজিওরটা এরকম যে খুব সিম্পল, যদিও কোশ্চেনটা দেখানো হয় না, গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম, তোমরা মনে হয় সেটা বুঝতে পেরেছিলে বেশিরভাগই, তবু আমি দেখে দিচ্ছি দুই একটা ছেলে যদি না বুঝতে পারে সেটার জন্য। তো আমরা কিভাবে অপারেশনটা করি, এই যে ডিভিজরে যে কয়টা টার্ম আছে চারটা, এখান থেকেই চারটাকে পিক করি, যাকে ভাগ করবো ডিভিডেন্ড, চারটাকে আইডেন্টিফাই করি, এবার এদের ভিতরে একবার পাঠাই, তাহলে ফলে কি হলো 1 0 1 1। এই বাকি অংশগুলো কিভাবে আসলো, এই 1 দিয়ে আসলে এই চারটা টার্মকে প্রথমে আমি হিসাব করি, কিন্তু এই 1টা এমএসবির ভিতরে ফার্স্ট এই চারটা যে নিলাম তাদের এমএসবির ভিতরে কয়বার যায়, একবার যায়, এই ভাগটা শেষ। তারপরে বাকি এটা তো বের করলাম এইভাবে, এই 1 দিয়ে এই 1 কে গুণ করলাম, এই 1টা পেলাম। বাকিটা কিভাবে পেলাম, এই জিরোটাকে এই 1 দিয়ে গুণ করেছি, যেটা কিন্তু আমরা নর্মাল ভাগ প্রসিডিউরে করি, ভাগ বিট ওয়াইজ মাল্টিপ্লিকেশন, বিট ওয়াইজ ভাগ এখানে হবে ফাইনাইট ফিল্ড অপারেশনে। আচ্ছা, এখানে যখন এই টার্মটাকে আবার 1 দিয়ে গুণ করেছে এন্ড সো অন, খুব সিম্পল একটা জিনিস, তোমরা খুব ভালোই বুঝতে পারতেছো, আমার ইয়ে নেই। যদি কোনো জায়গায় কারো কনফিউশন লাগে প্লিজ আমাকে নোট ডাউন করবো, আমার কাছে মনে হচ্ছে এটা যদিও রিডান্ডেন্ট হয়ে যাচ্ছে, তো দুই একটা ছেলে যদি কোনো মিস করে থাকে তার জন্য বলা। আচ্ছা, এখানে আসার পরে আমরা বিট ওয়াইজ অপারেশন করব, ফাইনাইট ফিল্ড অপারেশন, এক্সঅর 1 0 0, ঠিক আছে। আচ্ছা, এরপরে আর এখানে এই বিটটা নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নাই, আমরা এখান থেকে যে জিরো যে জিনিসটা পেলাম সেখান থেকে চারটা বিট মিলিয়ে নিব, 0 0 1 1। এখন এটার ভিতরে কয়বার যায়, আমরা দেখবো যে 0 বার যায়। কিভাবে বুঝলাম, যে ফার্স্ট যে ডিজিটটা সেটার ভিতরে এটা এমএসবিটা কতটুকু যায়, ঠিক আছে। আমাদের এই এমএসবিটার কাজ হয়ে গিয়েছিল, এটা হয়ে গেছে কাজ, তারপরে এটা করব, তারপরে এর পরে ফিল্ডে এটা করব, তারপরে ফিল্ডে এই এমবিটা, এইভাবে আমরা 1 বাই 1 দেবো। দিস ইজ ওয়ান অফ দি অ্যাপ্রোচ, কম্পিউটার যেভাবে কাজ করে। আমরা এই যে ফার্স্টের অ্যাপ্রোচে যেতে পারবো, সেটা আমরা হিউম্যান মাইন্ডের যে ক্যাপাবিলিটি আছে সেগুলো দিয়ে সেটা আমরা দেখবো। তো দেখো যে আমরা যেটা করতেছিলাম, এখানে আবার আগের মতো একটা বিট কেন নামিয়ে নিলাম, যাতে করে এই ডিভিডেন্ডের যে যাকে আমরা ভাগ করবো সেটাও 4 বিটের হয়। কেন 4 বিটের, বিকজ দ্য ডিভিজার ইজ অফ 4 বিট। ফলে এখানে আমরা কতবার পাঠাতে পারতেছি, 0 0 যদি পাঠাই অল উইল বি 0 লাইক দিস। আচ্ছা, এবার 0 হওয়ার ফলে এবার আমরা কি করব, এখানে আবার এক্সঅর করব 1 1 0। এইদিকে আর এই জিরোটাকে নিব না, যদি এখানে 0 আসতো, কারণ এই বিটের কাজ শেষ, এরপরে নেক্সট এমএসবি হচ্ছে এটা, তো এখান থেকে 4 বিট মিলাইতে হবে, আমরা 0 করে আনবো। ফলে এখানে আবার দেখো ফার্স্ট বিট ইজ 0, এই 1টা 0 ভিতরে 0 বাদ যায়, সো দিস মে বি লাইক দিস 0 0 0 0। আচ্ছা, এইভাবে আসার পরে সে আবার এক্সঅর করবে 0 1 1। এটাকে মিলানোর জন্য 4 বিট করার জন্য, যেহেতু ডিভিজারের সাইজ 4, এখানে 0 নিয়ে আসবে। আচ্ছা, এবার এই 1টার ভিতরে এই 1টা একবার যায়, ফলে ইট উইল বি 1 এগেইন হিয়ার, ঠিক আছে। তাহলে এখানে কি আসবে 1 0 ডাবল 1। এবার এটাকে আমরা এক্সঅর করব 1 1 1, ইট শুড বি 0, এটা লেখারও দরকার নেই, কারণ এমএসবিটা পরের বিট থেকে আমরা নিব। এরপরে এই তিনটা দিয়ে আমরা কাজ করতে পারবো না, আমাদেরকে ইন অ্যাডিশন আরেকটা 0 নামাইতে হবে। যদি এই 0টা না থাকতো, এই তিনটা বিটটাই তখন আমাদের কি হয়ে যেত, রিমাইন্ডার হয়ে যেত। এখন 4টা বিট আবার মিলাইতে পেরেছি, প্রথম বিটটার ভিতরে এই প্রথম এমএসবিটা যায়, তাহলে আমরা এখানে আরেকবার পাঠাবো, সো ইট উইল বি সামথিং লাইক দিস 1 0 1 1। So what actually we are going to get is 1 0 and 1. This is our reminder. Yes, 1 0 1, এই জিনিসটা হচ্ছে আমাদের রিমাইন্ডার। কোশেন্ট হচ্ছে এটা, কিন্তু মজার বিষয় যে আমাদের কোশেন্টটা বের করার কোনো প্রয়োজন নাই। কোশেন্টটা কি, কোশেন্টটা বের করার কোনো প্রয়োজন নাই, কারণ রিমাইন্ডারটাই বের করতে হবে। তো এটা তোমাদের জিনিসটা ক্লারিফিকেশনের জন্য আমি দেখালাম। তো এই জিনিসটা প্রয়োজন করে ফেলার পরে রিসিভারে আমরা কি পাঠাবো, রিসিভারে পাঠাবো, রিসিভারে পাঠাবো হচ্ছে তোমার এখানে 1 0 1 বসিয়ে তারপর পাঠাবো। তো রিসিভিং সাইডের কাজটা একটু দেখি আমরা। আনহাইড করে
একটু করতেছি না? হাইলি তো হচ্ছে। আচ্ছা হোয়াটএভার, আমরা আবার নতুন করে করতে পারি, কোনো সমস্যা নেই। সেটা হচ্ছে কি যে সাপোজ এই যে রিসিভিং সাইডে আমরা এই জিনিসটাকে থাকবে, আমাদের রিসিভিং সাইডটা কি হতো, সেটা এখানে 101 হয়ে যেত। এটাকে আমরা আবার ভাগ করবো, কিন্তু ভাগ করার সময় একটু নতুন পদ্ধতি, যেহেতু আমাদের রিমাইন্ডারটা দরকার, কোশ্চেন বের করার কোনো দরকার নেই, তখন আমরা কিভাবে করতে পারি, ইট উইল বি লট ফাস্টার। সেটা যেমন দেখো, এখানে একটা জিনিস পদ্ধতিটা সমান 101 আছে, এখানে 4টা বিট মিলিয়ে নেব এটা, তাহলে ইট শুড বি লাইক দিস 101 1। এবার আমরা এখানে এক্সর করি 100 লাইক দিস, ঠিক আছে। এক্সর করার পরে আমরা এই জিনিসটা পেলাম। এখন আমরা কি করব, এখন আমরা করব যে আসলে এই যে ফার্স্ট যে ওয়ানটা আছে এটার পর থেকে, ফার্স্ট যে ওয়ানটা আছে সেটার পর থেকে আমরা 4 বিট মিলিয়ে নেব এটা সহ। এই জিরোগুলো নিয়ে বদার করার দরকারই নেই, আমাদের কোশ্চেন যেহেতু বের করতে হচ্ছে না, একটা একটা করে যতগুলো নামে ততগুলো আমরা ইউজ করে নেব। 1110 এটাকে আমরা নিয়ে নিলাম এখান থেকে আমাদের স্টোর থেকে। আচ্ছা এবার এটাকে আবার একবার পাঠাই, তাহলে কি হবে 1011। আচ্ছা তারপর এটা এক্সর করে ফেলি 101, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার 0, এটাকে দেখা দরকার হচ্ছে না, এখানে 3টা হয়েছে, একটা আমরা ডাউনলোড করে নিচ্ছি এখান থেকে করছিলে। আচ্ছা তো এখন 1011 হলো, এটার ভিতরে আবার কতবার আছে 11, তো ইট ইজ কমপ্লিটলি ডিভিজিবল হিয়ার। যদি কোনো কারণে এটা ডিভিজিবল না হতো তাহলে আমরা বুঝতাম যে ট্রান্সমিশনের সময় ডিউরিং ট্রান্সমিশন দেয়ার ওয়াজ সাম এরর। সো এটা ইটস অল রাইট যখন 0 পাচ্ছি, তাই না? জিনিস প্রসেসটা বুঝতে আশা করি কারোর কোনো সমস্যা হয়নি। হয়েছে কি, কোনো রিপিটেশন দরকার আছে এই জায়গাটায়, কারো কোনো কনফিউশন? স্যার বুঝেছি। এবার দেখো এই জিনিসটা এখানে দেখানো হচ্ছে, সেটা আমরা বুঝে গেলাম। এবার যে জিনিসটার জন্য তোমরা অপেক্ষা করতেছো সেটা আসলে কত বিটের, এটা পরীক্ষায় থাকবে না, কারণ এইভাবে এক্সপ্লেনেশনটা আমাদের বইতে নাই, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা তোমার মনের ভিতরে আসবে, এটা জানা দরকার, সেজন্য আমি এটা বলতেছি। নট ফর এক্সাম্পল, কিন্তু এটা মনের ভিতরে এটা আসতেছে যে কত কত বিটের আমরা মানে জেনারেটর পলিনোমিয়ালটা কতটুকু হইলে ভালো হয়, কেন আমরা x3 বা 3 বা ওই ধরনের নাম্বার নিলাম, সেটা এখানে কিছুটা ইন্ডিকেশন দেওয়া আছে, একটা রিসার্চ পেপারের একটা আউটকাম। তো বাইনারি সিআরসি কোড, এটার মানে হচ্ছে মেসেজ বিটটা হচ্ছে তোমার কে, মেসেজ কোডটা হচ্ছে এন বিটে, এই দুইটার কথা বলা আছে। সিআরসি কোডের সংখ্যা বলা নেই, সেটা আমরা বের করতে পারি, সেটা যদি আর নাম দেয় কেউ, আর সমান সমান আসলে হবে এন মাইনাস কে, এখানে সেটা দেওয়া আছে। আচ্ছা তো এখানে কি বলা হচ্ছে, এটা কিছু প্রপার্টি, যদি আমরা এন মাইনাস কে জেনারেটর পলিনোমিয়াল ইউজ করি, মানে যেটা হাইয়েস্ট ডিগ্রি হচ্ছে এন মাইনাস কে বা আর, সেটা থেকে আমরা কি সুযোগ পাবো, কি ধরনের এরর প্যাটার্ন ইট মে ডিটেক্ট, সেটা হচ্ছে it will be able to detect all burst error of length n minus k or less, যে কথাটা আমি বলেছিলাম n minus এর মান যদি 3 হয়, সাপোজ আমরা করেছি সেখানে যেমন 7 4 ছিল, তাই না, মানে 7টা n এর মান ছিল 7, আর যদি k এর মান 4 হয় সাপোজ, আর এর মান তখন ছিল n minus k, that is it was, এটার মানেটা কি, এটা হচ্ছে 3 এরর হয়, কিংবা 2টা বিটে যদি এরর হয়, কিংবা একটা বিটে যদি এরর হয়, it will be able to detect it perfectly, no problem, মানে কোনো সমস্যাই হবে না, সে ধরতে পারবে। আচ্ছা যদি এরকম হয় a fraction of error burst of length, একটা বেশি, কিন্তু 3টা বিটের চেয়ে একটা বিট বেশি, 4টা বিটে এরর হয়েছে কিনা সেটাও যে সে ধরতে পারবে না তাই না, মোস্ট অফ দি টাইম ইট উইল বি এবল টু ডিটেক্ট দ্যাট এরর, এবং সেটা একটা হাই প্রবাবিলিটি। তোমরা এখানে দেখবা যে 1 মাইনাস 2 আর একটা পাওয়ার খুব অল্প থেকে 1 এর চেয়ে একটুখানি কমে যাচ্ছে, তাই না, একটুখানি কমে যাচ্ছে, সেটা কত, এখানে আমরা দেখতে পাচ্ছি 1 মাইনাস 2 টু দি পাওয়ার মাইনাস, এই যে 4টা দেখতে গেলে মানে 1 বিট যদি বেশি হয় তাহলে এখানে 3 এর চেয়ে কমে যাবে ইনফ্যাক্ট।
n মাইনাস কে মানে 3 মাইনাস 1 দ্যাট ইজ 2 টু দি পাওয়ার মাইনাস 2 লাইক দিস। যদি এটা এরকম হতো যে সিআরসি আমরা 12 নিয়ে কাজ করতেছি, যদি সিআরসি 12 নিয়ে কাজ করি তখন কি হয় সেটা আমরা পরের স্লাইডে দেখবো। এটা হবে 1 মাইনাস 2 টু দি পাওয়ার মাইনাস 11, একটা বিট কম। এটার মানে হচ্ছে 13টা বিটে যদি ভুল হয় সে কিভাবে ধরবে। আচ্ছা, এরপরে দেখো যদি 14টা বিটে ভুল হয়, গ্রেটার দেন লিঙ্ক গ্রেটার দেন n মাইনাস কে, বা এখানে এই পার্টিকুলার ক্ষেত্রে এটা ছিল 4 বিট, যদি পঞ্চম বিটেও ভুল হয় সেটা কি ধরতে পারবে? হ্যাঁ সেটা পারবে। সেটার প্রবাবিলিটি কত হবে এটা, এগুলো পিছনে ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, সেটা আমরা আপাতত ওখানে যেতে পারতেছি না। এটা মাস্টার্স লেভেলে গেলে বা যাদের আরো হায়ার লেভেলে ইনফরমেশন থিওরি পড়ার সুযোগ থাকবে তারা জানবে। আচ্ছা, all error patterns with odd number of errors it can detect all error। শুধু তাই না, যদি একটা পুরা n সংখ্যক বিট সাপোজ আছে এখানে 7 বিটের, হ্যাঁ যেটা 74, যেটা 7 বিটের অড নাম্বার অফ বিট বলতে কি বোঝায় 1 3, ঠিক আছে 5 7, এই সংখ্যক বিট গুলাতে যদি কোনো এরর হয় তাহলে সে ধরতে পারবে যদি gx টা ইভেন নাম্বার অফ নন জিরো কোএফিসিয়েন্ট থাকে। এটা খুবই ইন্টারেস্টিং বিষয়, তাই তো? এটা আমরা পরবর্তী স্লাইডে একটা এক্সাম্পল দিয়ে দেখি। এটা হচ্ছে সিএসসি 12 এর ক্ষেত্রে সেটা বলা হচ্ছে, হ্যাঁ। এবং এখানে জেনারেটর পলিনোমিয়ালটা এমন ভাবে নেওয়া হয়েছে, it contains even number of terms, so it will be able to detect all Bart's error affecting an odd number of bits। odd number of bits যদি affected হয় it will be able to detect, ঠিক আছে? আচ্ছা, তো এখানে একটা কথা বলে রাখা ভালো, সিআরসি 12 will append 12 bits with the original message bit। সাধারণত সেটা এরকম হয় যে 18 বিটের একটা মেসেজ, সেখানে 6 বিটের আসলে মেসেজ অরিজিনাল মেসেজ থাকে, তার সঙ্গে আরো 12 বিট আমরা এক্সট্রা যোগ করতেছি সিআরসি বিট হিসাবে। কারণ এইখানে হয়তো খুব হাই কমিউন রেটে ডাটা যায়, ভুল হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে, সেই জন্য আমাদেরকে যত বেশি বিটে ভুল হইতে চান্স আছে তত বড় কিন্তু আমাদের ইয়েটা লাগবে, সিআরসিটা নিতে হবে। এবং পপুলার সিআরসি গুলা কি হইতে পারে, দে আর অলরেডি লিস্টেড, তোমরা ওয়েব পেজে গেলেই সেগুলা খুঁজে পাবা। আমি পরে লাস্টে দেখা দেবো যে এগুলো নিয়ে আমাদের শুধু বের করতে হবে না, শুধু আমরা দেখবো যে আমাদের কোনটা হলে আমাদের কাজ চলে। কাজ চলে বলতে এখানে আর কয়েকটা জিনিস বেশি চলে আসতেছে, সেটা কি যে যতগুলা বিট, বিটের রেটটা তো একটা নির্দিষ্ট রেঞ্জের ভিতরে আসতে হবে, সাথে সাথে থ্রোপুটটা ঠিক হতে হবে। থ্রোপুটটা কি হলো যে আমরা আসলে যে 18 বিটটা পাঠাইলাম, 18 বিটের ভিতরে মাত্র আমরা পেয়েছি আসলে 6 বিটের মেসেজ। তার আমরা যদি কেউ যদি বলে যে আমার গিয়ে প্রতি সেকেন্ডে আমি 18 বিট পাঠাচ্ছি, এটা আসলে 18 বিপিএস না, এটা থ্রোপুট হচ্ছে 6 বিপিএস। ওকে, সো আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, আমার থ্রোপুটটা মিলতে হবে এবং আমার সাথে সাথে কি করতে হবে যে যে পরিমাণ এরর হইতে পারে ম্যাক্সিমাম, সেটা যাতে সে ডিল করতে পারে। দিস ইজ দ্য ইস্যু। এবার আসো পরে যে জিনিসটা বলা আছে, যদি ইট উইল বি এবল টু ডিটেক্ট অল বার্ডস এরর অফ লেংথ 1 to 12, এটা তো পারবেই। আচ্ছা, এখানে বার্ডস এরর সম্পর্কে আরেকটা জিনিস একটু জানার বিষয়, সেটা আমি একটা ছবি থেকে দেখিয়ে দিই। যে বার্ডস এরর বলতে বোঝায় 12 বিট বার্ডস এরর বলতে কি বোঝায়, 12 বিট বার্ডস বা 10 বিট বার্ডস এরর বলতে বোঝায়, এই জিনিসটা বোঝায় যে এখানে দেখো 5 বিট একটা বার্ডস এরর দেখানো আছে, যেখানে ইট ইজ নট নেসেসারি দ্যাট 5টা বিটেই এরর হলো, ঠিক আছে? 5টা বিটে এরর হলো সেটা যে হইতে হবে দ্যাট ইজ নট নেসেসারি। এই 12 বিট বার্স্ট এররে 12 বিটই যে এরর হবে তা না, বরং দ্য স্টার্টিং এন্ড এন্ড বিট মাস্ট বি, যে প্রথম বিটটা এবং তার ভিতরে 12তম বিটটা পর্যন্ত, এই পুরো বিটের ভিতরে অ্যাটলিস্ট ফার্স্ট এবং সেকেন্ড বিটটা, লাস্ট বিটটা, এই 12টা বিট, টোটাল 12টা বিটের এই দুইটা বিট অ্যাটলিস্ট ভুল হয়েছে, ঠিক আছে? তো এইভাবে মাঝখানে কিছু বিট হয়তো বা সে কারেক্টেড আছে, এটাকে এরর বার্স্ট বলা হয়। এখানে সবগুলা বিটেও ভুল থাকতে পারে, আর মিনিমাম এটা বুঝতে পারছে শুরুর বিটটা এবং শেষের বিটটা ভুল আছে, বাকিগুলো সব ঠিক আছে। তো এরকম 12টা বিটে যদি হয় যে প্রথম একটা চাঙ্ক, প্রথম বিটটা ভুল হয়েছে, 12 নম্বর বিটটা ভুল হয়েছে, মাঝখানে বিটগুলো ঠিকই আছে, সেটাও সে প্রপারলি ডিটেক্ট করে, যদিও ইভেন নাম্বার অফ বিটে ভুল হয়েছে সেটাকে সে প্রপারলি ডিটেক্ট করতে পারে। দ্যাট ইজ এ অ্যামেজিং ফিচার। আচ্ছা, এনিওয়ে, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ইট ক্যান বি এবল টু ডিটেক্ট, ঠিক আছে, অল বার্ডস এরর অফ লেংথ ফর 13 বিট। এটা আমরা একটু আগে দেখে আসছি, 12 হচ্ছে 1 বেশি, এই যে n মাইনাস কে হচ্ছে 1 বেশি হয় যদি হয়, তাহলে পাওয়ারটা কত হয় n মাইনাস কে মাইনাস 1, 12 হচ্ছে 1 কম, দিস ইজ দ্য ভ্যালু। আবার যদি দেখো যে তোমার 13 বিটের চেয়েও বেশি, মানে 14 বিট হয় সাধারণত, এটা দিয়ে 14 15 16 17 সবগুলা বোঝায় তা না,
নেক্সট হায়ার বিটটা বোঝায়। 14 বিটের হয় তখন সেটাকে আমরা কিভাবে পাবো? 1 মাইনাস 2 টু দি পাওয়ার n মাইনাস k। n মাইনাস k টা অরিজিনালি কত ছিল এখানে? 12। সো দিস ইজ দ্য মানে ভেরি অ্যামেজিং ফিচার বলতে পারবো যে এই জেনারেটর পলিনোমিয়ালের এর ভিতরে অনেকগুলো ইনফরমেশন লুকায় আছে। তো তোমাদের যাদের ইন্টারেস্ট হয় তারা একটু আরো একটু এক্সপ্লোর করবা, আমাদের একটু জানলেই চলে। এবং কতগুলো স্ট্যান্ডার্ড আছে, এগুলো আসলে আমরা ইউজ করি। CRC1 ইউজ করা হয় প্যারিটি চেক হিসাবে, RFID তে এটা ইউজ করা হয় না। অল দিস থিংস আমরা দেখতে পাচ্ছি, এগুলা প্রচলিত মডার্ন মানে ইন প্র্যাকটিস। এখানের ভিতরে আমাদের বইতে এই এক্সাম্পল গুলো দেওয়া আছে। তো তোমরা এখানে দেখবে যে বইতে কিছুটা একটা ইনফরমেশন বলে দেওয়া আছে, যেমন একটা CRC16 নিয়ে ওরা কিছু বলেছিল। CRC16, ঠিক আছে, 100% of all errors are detected that are shorter than 16 bits, এটা আমরা জানি। CRC16 এটা ক্যাপাবল। আচ্ছা, যদি 17 বিটের হয়, 17 বিটের এই টার্মটা এই নাম্বারটা সরি এই 17 বিটের কোনো এরর হলে সে এটা এটা না। এই টার্মটা কিভাবে আসলে কেউ বলতে পারবা? এই টার্মটা এত এই নাম্বারটা আমরা স্পেসিফিক্যালি বলতে পারতেছি কেন যে 17 বিটের এরর হলে এটা আসবে। এটা মানে হচ্ছে 1 মাইনাস 2 টু দি পাওয়ার মাইনাস কত হবে? 15। 17 বিটের এরর হচ্ছে, সে ধরতে পারে। আচ্ছা, যদি 18 বিটের একটা এরর হয় সেটাকে সে ধরতে পারবে। সেটা কত? সেটা হচ্ছে 1 মাইনাস 2 টু দি পাওয়ার মাইনাস 16, এবং সেই নাম্বারটা হচ্ছে এটা। সো দিস ইজ হাউ ইট ওয়ার্কস। মানে একটা চমৎকার জিনিস শিখলাম আমরা। এটা স্টিল ইন ইউজ, খুব এলিগেন্টলি ইউজড হয়। পরীক্ষায় আমাদের এত জটিলতার কিছু নাই, সাধারণত একটা স্পেস আমরা প্রবলেম দিয়ে দিই, নাম্বার দিয়ে দিই। তো আমরা কিছুটা, যেহেতু তোমাদের অনলাইনে যদি চলতেই থাকে এরকম সিস্টেম, আচ্ছা তোমরা তো সেটা শুনেও আসছো যে ইয়ে করা হবে, অনলাইন ক্যামেরা ট্যামেরা এবার সিস্টেম করা হবে, এটা ইউজিসির একটা নিয়ম আছে। তোমরা আস্তে আস্তে সেটাতে অভ্যস্ত হয়ে উঠবা, সেটা আমরা চাই। এবং সেক্ষেত্রে হইলে কোশ্চেন গুলো কিছুটা সহজ হবে, অথবা আমাদের কোশ্চেনের ভিতরে আরো নতুন নতুন ইয়ে দিতে হবে, মানে কমপ্লেক্সিটি দিতে হয়। সেই কমপ্লেক্সিটি তোমরা পারো, কোনো সাধারণত অসুবিধা হয় না। যে যেমন ধরো রোল নাম্বার ওয়াইজ আমি একটা নাম্বার দিয়ে দিলাম, এটা সবার একই রকম হবে না। এটা হতে পারে লাস্টের 3 ডিজিট কে আমরা BCD তে কনভার্ট করলাম, বাইনারি কোডের ডেসিমেলে কনভার্ট করে দিলাম, সেটাকে আমরা 12 বিটের একটা নাম্বার পেলাম। কিংবা সেটাকে আমরা বললাম যে MSB-টা ডিসকার্ড করে দিলাম, দ্যাট উইল বি এ 11 বিট নাম্বার, তো 15/11 দিয়ে সেটাকে এনকোড করা যাবে, হ্যামিং কোড। সেরকম একটা প্রবলেম তোমাদেরকে পরীক্ষা হলে দেওয়া যেতে পারতো। এখন যদি পরীক্ষার হল হয়, তো প্রত্যেকে ইন্ডিভিজুয়াল হবে, প্রসেস কিন্তু সেম, অল দ্য সেম, বাট একটা ক্লারিফিকেশন থাকবে যে প্রত্যেকে কিছু না কিছু এফোর্ট দিতে হবে। এটা একটা প্রবলেম হতে পারে। ঠিক সিমিলারলি আমরা এই ডাটাটা যে এভাবে দিয়ে দিই পরীক্ষার হলে, সেটা অনলাইন পরীক্ষার ক্ষেত্রে এরকম নর্মালি দিয়ে দেওয়া হবে না। এটা তোমাদের BCD নাম্বারের উপরে, রোল নাম্বারের কোনো একটা অংশ যেটা ইউনিক, সাধারণত লাস্টের 3 ডিজিট, সেই 3টা ডিজিটের উপর আমরা বেস করে এরকম দিয়ে দিব। এখানে জেনারেটর পলিনোমিয়ালের ভিতরে কিছু পরিবর্তন আনা সম্ভব, যেহেতু আমরা সবচেয়ে মোস্ট এফিশিয়েন্ট জেনারেটর পলিনোমিয়াল চাচ্ছি না, জাস্ট একটা ইউনিক পলিনোমিয়াল চাচ্ছি, জেনারেটর পলিনোমিয়াল। সো আমরা এখানে ভিতরে কিছু অ্যাডিশনাল টার্ম PQ দিয়ে দিতে পারি, যেগুলো তোমাদের রোল নাম্বার অনুসারে ভ্যারি করবে। সো এই ধরনের প্রবলেম আসবে, সেটা থেকে তোমাদের ঘাবড়ানোর কোনো কারণ নেই। প্রসেস উইল বি অল দ্য সেম, শুধু সবার প্রত্যেকটা ডিফারেন্ট নাম্বার দিয়ে যাতে করতে হয়, সেই কাজটা আমরা পরীক্ষার হলে মেইন পরীক্ষায় করি সাধারণত। আর যেটা আমাদের সামনে পরীক্ষা আসতেছে শর্ট, সেখানে আমরা এই ধরনের পরীক্ষা এরকম কোশ্চেন দিতে পারি। একটা কুইজের একটা এক্সাম্পল আমরা এভাবে দেখতে পারি, যে সাপোজ আমাদেরকে দিয়ে দেওয়া হলো একটা নাম্বার 101010, এই পলিনোমিয়াল গুলাকে আমরা সরি এই বাইনারিটাকে যখন পলিনোমিয়াল কনভার্ট করবো তখন সে দেখতে কেমন হবে, কেউ বলতে পারবে? আচ্ছা, তোমাদের অ্যাটেন্ডেন্স লিংক খোলা আছে, আজকে 2টা দিতে হবে। তোমরা জানো আমরা 2টা ক্লাস করি আজকে, হ্যাঁ, যদিও একটা পড়াটা শর্ট হয়, বাট স্টিল ইউ হ্যাভ টু গিভ 2 অ্যাটেন্ডেন্স। এটা তোমরা বৃহস্পতিবার দিন ক্লাসটাতে 2টা অ্যাটেন্ডেন্স দেবে। তো এখানে আমরা যদি এটা দেখি, আমরা খুব ক্লোজলি অবজার্ভ করি, তাহলে আমরা সবাই বুঝতে পারবো যে এটা আসলে কোনটা, তাই না? যে বুঝাচ্ছে, দিস ইজ দ্য পজিশন ফর x⁻0, দিস ইজ দ্য পজিশন ফর x⁻1। x⁻1 যেখানে আছে সেটা খুঁজতে আসলে বোঝা যাচ্ছে এটা এটা আছে। তারপর নেক্সট ওয়ান x⁻2 এর পজিশন, 3 এর পজিশন, 4 এর পজিশন, 5 এর পজিশন, লাইক দিস। দিস ইজ দ্য correct answer. So we are going to select that.
নতুন একটা problem। এখানে একটা দেওয়া আছে x^4 + 1, এটাতেও সবাই পারবে। তবু আমি দিচ্ছি x^4 এর পজিশনে আছে 3 তে নাই, 2 তে নাই, 1 এ নাই, 0 তে আছে। ইট শুড বি লাইক দিস, তাই না? এরকম। তাহলে আমরা সেটা দিয়ে দিই, লিখে দিই। এটা হলো 1 4 3 2 1 0। ঠিক হয়ে গেল। আমরা নেক্সট আরেকটা প্রবলেম দেখতে পারি, যে সিএসসি 12 যেটা, হ্যাঁ, সিএসসি 12 এ আমরা আসলে যেটা করি যে 6 বিট মেসেজকে আমরা 12 বিট দিয়ে রিপ্রেজেন্ট করি। ফলে আমরা দেখতে পাবো যে এটাকে আসলে কি নাম দেওয়া হবে, 12 6 বলা হবে নাকি 12 18 12 বলা হবে নাকি 18 6 বলা হবে এই মেসেজটাকে, কে বলতে পারবে? এই কোডিং টেকনিকটাকে সিআরসি 12 এর সিনোনিমাস আরেকটা নাম কি হবে? এরপরে আসো যে একটু সামনে যাই। 12 6 কিছু প্রপার্টি যদি আমরা জানতে চাই, অল বার্ডস এরর অফ লেংথ 12, সে কি ধরতে পারবে কিনা সেটা আমাদের বুঝতে হলে আমাকে জানতে হবে যে এখানে আসলে n মাইনাস কে টা কত। 18 মাইনাস 6, দিস ইজ n and this is k, that is 12. So this is a 12 CRC 12 এর জন্য যেটা ছিল odds all birds error of length 12, এটা সম্ভব, ঠিক আছে। আচ্ছা, all birds error with odd number of errors, এটা আসলে এখানে বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা জানি সিআরসি 12টা হচ্ছে ইভেন নাম্বার অফ কোফিশিয়েন্ট ছিল, এক্সেল 6টা কোফিশিয়েন্ট ছিল, সেটা জানা থাকতে হবে, তাহলে এটা আমরা দিতে পারবো। আচ্ছা, অল বার্ডস অফ লেংথ 3, 12টার চেয়ে একটা বেশি যদি হয় তাহলে এটা ইট শুড বি লাইক দিস 1 মাইনাস 2^11, এটা আমরা একটু আগে দেখে এসেছি। যদি 14টা বিটে ভুল হয় তাহলে এরকম হবে। সো এই ক্ষেত্রে আসলে আমরা দেখছি সবগুলাই ট্রু, তাই না? দিস এন্ড দিস। এবার আমরা সামনে যদি যাই, আচ্ছা এখানে যদি হ্যামিং কোড এর, হ্যাঁ সরি, হ্যামিং ডিসটেন্স যদি বের করতে হয় দুইটা কোডের, সেটা আমরা কিভাবে করি? 1 0 1 0 1, এটা হচ্ছে প্রথমটা, এটা 1 0 1 0 1 0 1 1 0 1 0 1 0 1, আর এটাকে আমরা ধরো এভাবে দিতে পারি 0 1, তারপরে কি 0 0, তিনটা 1 1। এদেরকে হ্যামিং ডিসটেন্স বের করতে হয় কিভাবে? এদেরকে করতে হয় এক্সঅর ফার্স্ট, এক্সঅর 1 আর 0 এক্সঅর করলে 1 আসে, 1 1 0 0 1 0। তো এইবার এটাকে সাম করতে হয়, সাম করলে 4টা 1 পাওয়া যায়, এটাকে সাম করলে সাম, দিস ইজ দ্য হ্যামিং ডিসটেন্স। আচ্ছা, হ্যামিং ডিসটেন্স 4 হইলে কি সুবিধা পাবো বলো? এখানে হ্যামিং ডিসটেন্স 4 হইলে এই কোডটা যদি কোনো একটা কোডের হ্যামিং ডিসটেন্স 4 হয়, তাহলে যে সুবিধাটা পাওয়া যাবে সেটা হলো যে 4টা বিটে এরর হইলে একটা কোড অন্য কোডে কনভার্ট হয়ে যাবে। তার মানে সে 3টা বিট পর্যন্ত এরর হইলে সে বুঝতে পারবে যে কোনটা। এইটা হলো হ্যামিং কোডের অন্তর্নিহিত সিগনিফিকেন্স। সেটা কি? 1 বিটে ভুল হলে ধরতে পারবে, 2 বিটে ভুল হলে ধরতে পারবে, 3 বিটে ভুল হলে ধরতে পারবে, 4 নম্বর বিটে ভুল হয়ে গেলে সে আর ধরতে পারবে না। দিস ইজ দ্য ইম্পর্টেন্স অফ হ্যামিং বিট। তো এখন আমাদের হাতে একটু সময় আছে, আমরা একটা নতুন টপিক শুরু করতে পারি। তো যাতে বেশি বোরিং না লাগে, আমরা একটু টপিকসের মাঝখান থেকে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, যেটা অন্য ক্লাসে সাধারণত মাঝখানে আসে। আমি একটু জিনিস দেখেন, একটা ওয়েবসাইট তোমরা ভিজিট করবা, এখানে যদি এরকম যাও, যদি তোমাদেরকে জিজ্ঞেস করি হাউ ফাস্ট উই আর মুভিং নাও, তো তোমরা বলবা যে স্যার কতটুকু ফাস্ট যাচ্ছেন, আপনি তো যথেষ্ট স্লোই যাচ্ছেন, ইয়েগুলা টপিকস গুলা অন্য ক্লাস থেকে আমরা পিছাই আসছি। ইচ্ছা করে আমি পিছাই আসছি, তার কারণ আমার অতীত অভিজ্ঞতা বলে যে দেয়ার আর লট অফ টাইম, হ্যাঁ, লাস্টের দিকে শুধু শুধু খালি ক্লাস রাখাচ্ছে, আমরা সেভাবেই যেতে পারবো। কারণ তোমরা দেখো টোটাল 21টা বা 20টা বা স্লাইড আমরা কভার করি, প্রত্যেকটা স্লাইডে যদি 2টা করেও দিই তাও তো 42টা ক্লাস লাগে, হ্যাঁ এখানে। সেই হিসাবে আমরা লট অফ ক্লাসেস আমাদের এখানে হাতে আছে। এখানে হাউ ফাস্ট উই আর মুভিং বলতে আসলে আমি যেটা ইন্ডিকেট করেছি, তোমার মাইন্ডটাকে রিফ্রেশ করে, একটা টেকনিক আমরা ইয়ে থেকে শিখছি, স্টিভ জবস ওনার ইয়েতে ছিল যে 20 মিনিটের বেশি কোনো অডিয়েন্স অডিয়েন্স রাখতে পারে না, তাদের কনসেন্ট্রেশনটা ধরে রাখতে পারে না। তখন কি করতে হয়? যারা খুব ভালো বক্তা
তারা অন্য একটা টপিকসে সুইচ করে। আমরা তো ভেবে পারি না যে তারা একটা অন্য একটা ভালো জোকস বললো কিংবা অন্য একটা তার পার্সোনাল লাইফের একটা গল্প বললো, তাদের বলা সেগুলো মানুষ শুনে, তখন আবার নতুন একটা ইনফরমেশন শুরু করে। বাইরের ইউনিভার্সিটি যখন যাবা তখন দেখবা এইভাবে ওরা পড়ায়। তো আমরা সেটার বদলে একটা ক্ষতিপূরণ বা একটা কাছাকাছি জিনিস এটা বলতে পারি, তোমাদের একটা নতুন একটা ইনফরমেশন দিচ্ছি যেটা তোমরা এখানে এক্সপেক্ট করো নাই। তোমাদের মাইন্ড এইভাবে রিফ্রেশ হয়। সো সেটা হাউ ফাস্ট উই আর মুভিং সেটা বলতে আসলে আসলেই আমরা ফিজিক্যালি কতটুকু মুভ করতেছি সেটা অ্যামেজিংলি তোমরা এই ওয়েবসাইটে গিয়ে সেটা দেখতে পাবো। আবার যে http://nil.fun.speed, এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা দেখো যে আমরা জানি আসলে আমাদের যেই আর্থে আমরা লিভ করি সেটা লাইক এ স্পেস ক্রাফট। এটা নিজস্ব যেই অক্ষ আছে কক্ষপথ সেটার উপর সে একটা ট্রেমেন্ডাস স্পিডে ঘুরতেছে। এটাকে আমরা আহ্নিক গতি বলি, তাই না? আহ্নিক গতি, যেটার কারণে দিন রাতের পরিবর্তন হয়। সেই গতিটা কত তোমাদের কারো কিছু জানা আছে? সেটা প্রায় 1000 মাইল/আওয়ার ইন দ্য ইকুয়েটার। উপরের দিকে মেরু অঞ্চলে সেটা একটু কমে আসে। তো তোমরা যদি ওয়েবসাইটটা কিছুক্ষণ খুলে রাখো তখন সে বলবে ইট হ্যাজ বিন 1 মিনিট or 2 সেকেন্ড লাইক দিস, যে 1 মিনিট ধরে তুমি খুলে রাখছো, এই সময় তুমি কতটুকু ট্রাভেল করছো তুমি কি জানো? তুমি আর্থের ইকুয়েটার বরাবর 1000 মাইল/আওয়ার, আসলে আমরা ভেরি ক্লোজ টু ইকুয়েটার, আমরা বিশ্বপরীক্ষার কাছেই থাকি। কর্কট কান্ট্রির যে আমাদের উপরে যে কর্কট কান্ট্রি তার আমরা নিচেই আসি, ফলে আমরা বিশ্বপরীক্ষা অংশতেই বলতে পারো। তো আমরাও আসলে এই স্পিডে মুভ করতেছি প্রায় 1 মিনিটে 17 মাইলের মতো। আমরা যদি মনে আছে বসে আছি, বাট স্পেসে উই হ্যাভ ট্রাভেলড 17 মাইল অ্যালং দ্য ইকুয়েটার অফ দ্য আর্থ। এটা একটা ইন্টারেস্টিং ফিচার, উই আর নট জাস্ট সিটিং অ্যান্ড ওয়াচিং দ্য লেকচার্স। ঠিক আছে, আরেকটা ইন্টারেস্টিং ফিচার হচ্ছে আর্থ ইজ নট জাস্ট মুভিং অ্যালং ইট এক্সিস, বাট ইট ইজ মুভিং অ্যালং অ্যান অরবিট, ঠিক আছে, অ্যারাউন্ড দ্য সান। দিস ইজ দ্য সান। তো সানের একটা যে স্পিডে ঘুরতেছে, যেটার জন্য আমাদের বর্ষ পরিবর্তন হয়, ইয়ার চেঞ্জ হয়, সেটার স্পিডটা আরো বেশি, অ্যাবাউট 66,000 মাইল/আওয়ার। ঠিক আছে, এই স্পিডে আমরা মুভ করতেছি। যদি এই স্পিডের কথা চিন্তা করি, স্পেস আমরা কতটুকু ট্রাভেল করেছি, এখানে একটা টাইমের কথা বলা আছে। সাপোজ 5 মিনিট যদি আমরা দেখি, অ্যাবাউট 5,000 মাইল উই হ্যাভ অলরেডি ট্রাভেলড। ঠিক আছে, তোমরা ওয়েবসাইটটা খুলে দেখতে পারো। আচ্ছা, এরপরে তোমরা দেখতে পারো সাপোজ যদি আমরা আরো বড় ব্রডার ইউনিটে দেখি, মিল্কি ওয়ে গ্যালাক্সি, উই আর পার্ট অফ দ্য মিল্কি ওয়ে গ্যালাক্সি। আওয়ার গ্যালাক্সি লুকস লাইক সামথিং লাইক দিস। এখানে যদি 10 মিনিট ধরে সাপোজ তুমি ওয়েব পেজটা খুলে রাখো বা 10 মিনিটের প্রথম থেকে চিন্তা করো, মিল্কি ওয়ে গ্যালাক্সি ইজ ট্রাভেলিং উইথ এ ইনরমাস স্পিড অফ 13 মিলিয়ন মাইল/আওয়ার। এই মাইল স্পিডে সে 10 মিনিটে প্রায় 3,08,655 মাইল ট্রাভেল করেছে। So we are not just sitting in the same old space coordinate, but we are actually traveling with an enormous speed to a new space coordinate, তাই না? এটা একটা খুব ইন্টারেস্টিং বিষয়। আমরা একটা আসলে স্পেস ক্রাফটে করে ভ্রমণ করার মতো আসলে আমাদের জীবনটা পার করতেছি। তো দ্যাটস অল। এটার বলার পরে আমি আসলে মূল পরবর্তী টপিকসটাতে যাচ্ছি। আশা করি কারো কারো যাদের মাইন্ডটা রিফ্রেশ হয়েছে। আর সবাইকে এই সময় বলে রাখি যে তোমাদের ইয়ে করতে হবে, কি বলে, ক্লাস অ্যাটেন্ডেন্সটা 2টা করে দিতে হবে। আচ্ছা, তো এখানে আমরা যেটা দেখবো যে খুব 2টা ইম্পর্টেন্ট জিনিস আমরা কভার করেছি। কোয়ালিটি অফ সার্ভিস, এটা লেকচার 8-এ থাকার কথা। এখানে অনেক বইতে যেগুলো প্রয়োজন, যেগুলো তোমাদের প্র্যাকটিক্যাল লাইফে লাগবে না, সেই যে টপিকগুলো আমি বাদ দিয়ে লেকচার 8-এর সেটা যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারণ দেখা যায় যে তোমাদের এই জিনিসগুলো আমি কিছু কিছু বাদ দিব, যে তোমরা আসলে অনেক সময় বুঝতে পারো না যে ক্লাসে সবগুলা পড়ানো হচ্ছে, কোনটা আসলে আমাদের প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজে লাগবে, কোনটা প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজে লাগবে, অনেক সময় তোমরা সেটা বুঝতে পারো না। তো ওই অংশটা বাদ দিয়ে অন্য অংশটা নিয়ে পড়তে থাকবার সময় ওটা নিয়ে যাও। এই জন্য আমি কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু জিনিস ডিসকার্ডই করে দিচ্ছি, যেগুলো কখনোই তোমাদের কাজে লাগবে না। তো সেভাবে লেকচার 8 থেকে আমি শুধু যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সব অবশ্যই কাজে লাগবে তোমাদের প্র্যাকটিক্যাল লাইফেই কাজে লাগবে, নিজস্ব লাইফে, কোনো ইন্টারভিউতে তো পরের কথা, সেটা হচ্ছে কোয়ালিটি অফ সার্ভিস। আর লেকচার 9-এ যে ইনফরমেশনগুলো ছিল, ডিলে ইন প্যাকেট সুইচ নেটওয়ার্ক, যেটা তোমাদের মিনিমাম জানা দরকার, সেটা আমরা এখানে কভার করব। খুব ছোট, খুব বেশি আসলে সময় লাগার কথা না, 2টা টপিক কভার করতে পারবো ইনশাআল্লাহ। তো কোয়ালিটি অফ সার্ভিস আলোচনা, এখানে
বেসিক্যালি কোয়ালিটি অফ সার্ভিস জিনিসটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে? এটা কেন প্রয়োজন, এই জন্য আমি এই এক্সট্রা স্লাইডটা তোমাদের ওখানে যোগ করেছি, যেটা মূল স্লাইড ইয়েতে নাই। The following parameters groups in 4 categories are quality of service parameters of a multimedia network. It will be helping us to compare the performance of two different networks. দুইটা নেটওয়ার্ককে কম্পেয়ার করার জন্য এটা আমাদেরকে হেল্প করবে। ওকে, to get an understanding network will be good enough or capable to provide some definite service. কিছু পার্টিকুলার সার্ভিস আমাদের নেটওয়ার্কটা প্রোভাইড করতে সক্ষম কিনা, ঠিক আছে, যথেষ্ট উপযুক্ত কিনা, সেটা বোঝার জন্য আমরা দেখবো কোয়ালিটি অফ সার্ভিস এই প্যারামিটারগুলা, যে এগুলা তার কেমন এই নেটওয়ার্কের। তারপর আমরা যে অ্যাপ্লিকেশনটা চাই তার রিকোয়ারমেন্টটা কেমন, তারপর আমরা ওই অ্যাপ্লিকেশন চলবে কিনা সেটা আমরা দেখি। যেমন দেখো ভিওআইপি, সেখানে আমরা দেখবো যে তার সার্ভিসটার থ্রুপুট এতটুকু দরকার হয় 64 kbps, জিটার বলে একটা টার্ম আছে, ডিলে, বিটের রেট, এই সমস্ত টার্মগুলো আছে। এগুলা না হলে ভিওআইপি মানে ইন্টারনেটের দিয়ে মানুষ কথা বলে স্যাটিসফাইড হবে না, সে ডিসস্যাটিসফাইড থাকবে। সো এমন একটা নেটওয়ার্ক চুজ করতে হবে আমাকে, এমন একটা ব্যান্ডউইথ নিতে হবে, এমন একটা কন্ডিশন এনশিওর করতে হবে যাতে করে এই সমস্ত কোয়ালিটিগুলা থাকে, কোয়ালিটি দ্যাট আর রিকোয়ার্ড টু সাকসেসফুলি প্রোভাইড এ সার্ভিস। দিস আর দ্য কোয়ালিটি অফ সার্ভিস। এটার একটা অ্যানালজি আমরা খুব ইউজ করে থাকি, যেমন সিস্টেম রিকোয়ারমেন্ট। সিস্টেম রিকোয়ারমেন্ট while installing a software in your PC or laptop, তোমরা ফার্স্টে দেখো যে আসলে কোন ভার্সনটা পিসিতে যাবে, এটা 64 বিট না 32 বিট, তারপর এটা হচ্ছে কোর আই কত 7 নাকি এটা কোর আই 5, তারপর এটা মেমোরি রিকোয়ারমেন্ট কত, অল দিস থিংস আমরা দেখে তারপরে কিন্তু সফটওয়্যারটা ইনস্টল করি। ঠিক সিমিলার ওয়েতে একটা নেটওয়ার্ক আমার সার্ভিস রিকোয়ারমেন্টটাকে ফুলফিল করতে পারবে কিনা, সেটা দেখার জন্য আমাদেরকে যা যা দেখতে হবে সেগুলো একটা অ্যাগ্রিগেটেড বা কম্বাইন্ড নেম হচ্ছে কোয়ালিটি অফ সার্ভিস প্যারামিটার। এটা হচ্ছে টোটাল 10টা প্যারামিটার আছে। আচ্ছা, সেগুলা কি কি আমরা এখানে দেখি 4টা ক্যাটাগরিতে ভাগ করেছি। একটা হচ্ছে পারফরমেন্স, এখানে হচ্ছে থ্রুপুট আছে, ডিলে আছে, পারফরমেন্স ফ্লাকচুয়েশন, জিটার আছে, এরর রেট আছে, রিলায়েবিলিটি, যে এই নেটওয়ার্কটা দিয়ে আমরা যে ডাটা ট্রান্সমিট করব সেটা কতটুকু রিলায়েবল, সাকসেসফুলি ডাটা ট্রান্সমিট করতে পারে কিনা, দিস ইজ ম্যান্ডেটরি, কমপ্লিটনেসটা ম্যান্ডেটরি। আর এটার কোয়ালিটি কেমন, রিলায়েবিলিটি যদি কমপ্লিটনেস না থাকে এই নেটওয়ার্কটা ইউজ করা যাবে না, তুমি একটু পরে দেখবা। আর বাকি দুইটা থাকলে সেই নেটওয়ার্কটা অন্য নেটওয়ার্কের চেয়ে ভালো। সিকিউরিটি, এই নেটওয়ার্কে মিনিমাম একটা সিকিউরিটি অনেক সময় মানুষ চায়, অনেকে চায় না, ডোন্ট কেয়ার। তো মিনিমাম সিকিউরিটি বলতে এই তিনটা জিনিস বোঝায়, কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি এন্ড অথেন্টিসিটি। আর যদি কেউ আরো হায়ার রেঞ্জ অফ সিকিউরিটি চায় তখন আরো সিকিউরিটি পেন্টাগন বলে একটা জিনিস আছে, সেটা প্রয়োজন হবে। অথেন্টিসিটি আসবে, পরে অথরাইজেশন আসবে, আর নন রেপুডিয়েশন বলে দুইটা একটা জিনিস আসবে, সেটা আমরা সিকিউরিটিতে শিখবো যখন ডিজিটাল সিকিউরিটি নিয়ে পড়বো। সো these 10 terms are the quality of service and under 4 categories, so that we can compare two different network and also we can choose our desired network. That's why we need to know about the quality of service. এবার দেখো খুব সংক্ষেপে আমরা কতগুলো ডেফিনিশন দেখে নিই। থ্রুপুট জিনিসটা কি, ডিলে জিনিসটা কি? থ্রুপুটটা হচ্ছে দ্য থ্রুপুট ইজ আন্ডারস্টুড অ্যাজ এ গ্যারান্টিড অ্যামাউন্ট অফ ডাটা দ্যাট ক্যান বি ট্রান্সমিটেড এরর ফ্রি পার ইউনিট টাইম। দ্য থ্রুপুট ইজ অফেন গিভেন ইন বিট পার সেকেন্ড। এটার একক হচ্ছে বিট পার সেকেন্ড। এই বিট পার সেকেন্ড কিন্তু অনেক কিছুর একক হয়। কিসের একক হয়? ব্যান্ডউইথের একক হয়, চ্যানেল ক্যাপাসিটির একক হয়, চ্যানেল ক্যাপাসিটি। হ্যাঁ, তারপরে এখন দেখতেছি থ্রুপুটেরও একক, ঠিক আছে। কিন্তু ব্যান্ডউইথের সাথে এটার পার্থক্য হচ্ছে কি, ব্যান্ডউইথ হচ্ছে যতগুলা একটা নির্দিষ্ট সময় যতগুলা বিট পাঠিয়েছো সেটা ডিভাইডেড বাই টাইম, আর এখানে হচ্ছে যতগুলা বিট এরর ফ্রিতে এসেছে সেগুলা হচ্ছে তোমার থ্রুপুট, ঠিক আছে। আচ্ছা, ইট ইজ অলসো ইন বিপিএস। ডিলেটা কি জিনিস, আমরা ট্রান্সমিটার থেকে যেই সময় ডাটাটা সেন্ড করেছি সেন্ডার থেকে এবং যেই সময় ডাটাটা রিসিভ করেছি রিসিভারে, এদের যে ডিফারেন্স সেটা হচ্ছে ডিলে। তো খুব সিম্পল জিনিস, তাই না? আমরা বুঝি এবং ডিলে সম্পর্কে আমরা আজকের ক্লাসেও পরবর্তীতে জানবো আর একটু। এটা হচ্ছে পারফরমেন্স। এবার ভ্যারিয়েশন অফ পারফরমেন্স কিভাবে হয়, পারফরমেন্সটা সবসময় একরকম থাকে না। আচ্ছা, তার আগে এখানে একটা দেখি যে থ্রুপুটের সাথে রিলেটেড যে কতগুলো অ্যাপ্লিকেশন দেওয়া আছে, তাদের রিকোয়ার্ড ডাটা রেট কত সেগুলো বলে দেওয়া আছে। আমরা এখন কোন নেটওয়ার্ক দিয়ে এই অ্যাপ্লিকেশনগুলোকে সাকসেসফুলি স্যাটিসফ্যাক্টরিলি রান করতে পারবো সেটা যদি দেখতে হয়, তাহলে যেমন ধরো ইমেল ট্রান্সমিশনের জন্য এমন একটা নেটওয়ার্ক নিতে হবে যেটা থ্রুপুট শুড বি গ্রেটার দেন অর ইকুয়াল টু দিস,
এমন একটা নেটওয়ার্ক নিতে হবে যেটা তার মিনিমাম ডাটা রিকোয়ারমেন্টকে প্রোভাইড করতে পারে। দিস ইজ দ্য রিলেশন বিটুইন থ্রুপুট অ্যান্ড ডাটা রেট বা ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ রিকোয়ারমেন্ট এতটুক, তাহলে এটার মানে আমরা মানতে হবে যে এরর থাকতে পারে। এরর ফ্রি ব্যান্ডউইথ, দ্যাট ইজ দ্য থ্রুপুট। থ্রুপুট শুড বি ওয়ান গ্রেটার দ্যান দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন যেটা আমরা চাচ্ছি বা সার্ভিস যেটা চাচ্ছি, আমার নেটওয়ার্কের থ্রুপুট শুড বি গ্রেটার দ্যান দ্যাট ডাটা রেট বা দ্যাট রিকোয়ারমেন্ট। সো দ্যাট ইজ হাউ উই ইউজ থ্রুপুট। এবার আসো যে জিটার জিনিসটা কি? যে জিটারটা আসলে প্যাকেট সুইচিং নেটওয়ার্কে এই পদ্ধতিটা আসে এই জন্য যে আমরা জানি যে বিভিন্ন প্যাকেট বিভিন্ন পথ দিয়ে যায়, ঠিক আছে? তো এমন হইতে পারে, এটা এক্সপিরিয়েন্স, যে 1 নাম্বার পথটা যে পাথ দিয়ে গেছি সেটা শর্টেস্ট পাথ ছিল, কিন্তু দ্যাট ওয়াজ ভেরি মাচ কনজেস্টেড, ফলে এটা অনেক লেংদি সময় লাগলো, অনেক পরে এসে ডাটাটা এসে পৌঁছালো। এরকম কিন্তু হইতেই পারে, হ্যাঁ। তখন দেখা যাবে এরকম হতে পারে যে প্রথম প্যাকেটটা পাঠাইছি, তার আগে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম প্যাকেটে চলে এসছে, ষষ্ঠ প্যাকেটের আগে এসে প্রথম প্যাকেটে এসে পৌঁছেছে। সো দেয়ার উইল বি ভ্যারিয়েশন অফ ডিলে। এইভাবে যে ডিলে ভ্যারিয়েশন হয়, এই ভ্যারিয়েশন গুলাকে ম্যাক্সিমাম, এই ভ্যারিয়েশনটার রেঞ্জ কত সেটাকে বলা হয় ম্যাক্সিমাম অ্যালোয়েবল ফ্লাকচুয়েশন। যে রেঞ্জটা হয় বা যেটা করলে আমরা সাকসেসফুলি কতটা বুঝতে পারবো বা আমাদের সার্ভিসটা আমরা বলবো যে আমরা পেয়েছি, সেটাকে বলা হয় জিটার। আরেকটু ভেঙে ভেঙে বলি। তো প্রথম বেসিক্যালি প্যাকেট সুইচ নেটওয়ার্ক গুলো হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস। অ্যাসিঙ্ক্রোনাস মানে হচ্ছে ইট ইজ আনসার্টেন, যে কতক্ষণ একটা সময় লাগবে, এই ডিলে ভ্যারিয়েশনটা কতটুকু হবে। তো এটা কোনো কোনো অ্যাপ্লিকেশনে এটা ইট ম্যাটার্স লিটল। যেমন আমি তোমাকে সেখানে একটা ইমেইল পাঠালাম, হ্যাঁ, তো আমি তোমাকে বলে দিলাম যে আমি তোমাকে ইমেইল পাঠিয়েছি, এখন চেক করো। তো তুমি বললে যে আচ্ছা ঠিক আছে স্যার পাঠাইছে, আগামী সপ্তাহে জমা দিতে হবে, এখনই দেখতে হবে, তেমন কোনো দরকার নেই। তো অনেকে আবার দেখে যে খুলে দেখলাম, আবার অনেকে এখন দেখে না, সে পরে দেখলো, কিছু 1 ঘন্টা পরে এসে বললে স্যার আমার তো মেইল আসে নাই। এরকম হয় কারণ এটা অ্যাসিঙ্ক্রোনাস বিহেভিয়ার। সবগুলো ধরো, এটা সবগুলো প্যাকেট না আসলে কোনো একটা নোডে সে কিন্তু ইয়ে হবে না, ডিকোড করতে পারবে না। আমার কাছে ধরো পপ সার্ভার পর্যন্ত আমার যদি সবগুলা প্যাকেট না আসে, 6টা আসছে, প্রথম প্যাকেটটা বাকি না, আর এখনো আসতেছে না, আরো টোটাল 100টা প্যাকেটের ভিতরে সবগুলো প্যাকেট এখন আসে, যতক্ষণ না আসতেছে ততক্ষণ কিন্তু সে দেখাতে পারতেছে না, কমপ্লিট ডাটাটা জেনারেট করতে পারতেছে না। সো ইট হ্যাজ টু ওয়েট। তো এই জন্য এটা কমপ্লিটলি আনসার্টেন, এবং ইন সাম অ্যাপ্লিকেশন ইট ডাজন্ট, মানে অ্যাকচুয়ালি ইট ইট ডাজ নট ম্যাটার, এটা কোনো প্রবলেমই হয় না। যেমন আমরা একদিন পরে কোনো কোনো সময় মেইল পেলে কোনো কোনো মেইলে সমস্যা হয় না, কিন্তু আবার বেশিরভাগ ক্ষেত্রে এটা প্রবলেম হয়। যেমন কথা বলার সময়, কিংবা আমি মেইলটা এখনই চাচ্ছি, কিংবা ই কমার্স একটা সার্ভিসের সময় যে এখন ক্লিক করছি, এখন না দেখে 1 ঘন্টা পরে ওয়েব পেজটা খুললে কোনো লাভ নাই। ফলে মোস্ট অফ দি কেসেস আমরা যেটা এক্সপেক্ট করি, ইট উইল হ্যাভ এ সিনক্রোনাস বিহেভিয়ার। এটার মানে কি, একটা নির্দিষ্ট সময়ের ভিতরে অবশ্যই আমরা আউটপুটটা চাই। আপার লিমিট অফ দ্য আনসার্টেনটি ইজ কেভড বলে দেওয়া হয়েছে, এত সময়ের ভিতরে যদি না আসে আমরা বলবো যে ইট ইজ অ্যাজ গুড অ্যাজ উই আর গোয়িং টু হ্যাভিং নো সার্ভিস, আমরা কোনো সার্ভিস পাচ্ছি না, যেন এটাই পেলাম। তো সিনক্রোনাস বিহেভিয়ারে সার্টেনটি আনসার্টেনটি টাইমটা একটা লিমিট করে দেওয়া হয়। যেমন ভয়েস কমিউনিকেশন যদি হয়, তো আমরা ইন্টারনেটের মাধ্যমে ভয়েস কমিউনিকেশন, যদি 150 মিলিসেকেন্ড পর পর প্যাকেটগুলো না আসে, এর চেয়ে বেশি সময় লেগে যায়, আমরা যে বেশি সময়টা 150 মিলিসেকেন্ডের ভিতরে আসে নাই, আমরা বলবো যে সেটা আমরা পাই নাই, নতুন করে পাঠাও, যে ওই জিনিসটা আমাদের কাছে নাই। ঠিক আছে? তো ওটা পরে যদি আসে আমরা বলবো না, মানে ওটা কেন ধরতেই হবে না যে ওটা পাই নাই। সো আপার লিমিট উইল বি কেপড। আর আইসোক্রোনাস বিহেভিয়ার, এটা আসলে প্যাকেট সুইচিং এ যদি আমরা ইয়ে দিতে পারি, ভার্চুয়াল সার্কিট কানেকশনটা দিতে পারি, তখন অল দ্য ডিলে উইল বি ইউনিফর্ম, সেম ডিলে হবে। ঠিক আছে? এটা আইসোক্রোনাস বিহেভিয়ার বলা হয়, যেটা দিস দ্য বেস্ট পসিবল ওয়ে, বাট ইট রিকোয়ার্স কস্ট এবং রিজার্ভেশন। এটা ভিপিএন এর মাধ্যমে আমরা যেটা করি, ভার্চুয়াল সার্কিটের মাধ্যমে যেটা করি, ভিপিএন না, এটা ভার্চুয়াল সার্কিট। আর সিনক্রোনাস বিহেভিয়ার হচ্ছে আমরা অ্যাসিনক্রোনাস বিহেভিয়ারকে একটু কন্ট্রোল করার চেষ্টা করি। আর আসলে তার নিজস্ব, যদি একটা মনে হয় মানুষকে, যখন একটা মানুষ শিক্ষা দীক্ষা পায় না, বা তার নিজস্ব যে সমস্ত বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে অ্যাসিনক্রোনাস বিহেভিয়ার। যখন তাকে কিছু ট্রেন আপ করা হয়, দ্যাট উইল গিভ এ সিনক্রোনাস বিহেভিয়ার। এটা যখন ওয়েল ট্রেইনড হবে, দ্যাট উইল এ নেটওয়ার্ক উইল গিভ এস আইসোক্রোনাস বিহেভিয়ার, স্পেশালি ইন টার্মস অফ
প্যাকেট সুইচিং নেটওয়ার্ক। হ্যাঁ, আচ্ছা, এরর রেট জিনিসটা খুব একটা ইন্টারেস্টিং জিনিস, যে কোন নেটওয়ার্কটা ভালো, কোন নেটওয়ার্কটা খারাপ, কোন নেটওয়ার্কটা আমার সার্ভিসকে সাকসেসফুলি প্রোভাইড করতে পারবে সেটা বোঝার জন্য আমাদের এরর রেটটা প্রয়োজন। এরর রেট জিনিসটা কি? আমরা কতগুলা বিট ট্রান্সমিট করলাম, টোটাল বিটস ট্রান্সমিটেড, হ্যাঁ, এবং কতগুলা বিট আমাদের এর ভিতরে এরর হলো, বিটস ইন এরর, এই দুটা রেশিও। আমি 100টা বিট পাঠিয়েছি, তার ভিতরে একটা বিট এরর, তাহলে এটার বিট এরর রেট হচ্ছে 0.01, 1/100। এই উপরে একটা কি, একটা বিট, যে বিটটা এরর হয়েছে, আর 100টা কি, যতগুলা বিট আমি পাঠিয়েছি একটা পার্টিকুলার সময়। ঠিক আছে, দিস ইজ এরর রেট। এখানে এরর রেটটাকে বিটে প্রকাশ করা হয় মোস্ট অফ দ্য টাইম, বাট ইট মে বি এক্সপ্রেস ইন টার্মস অফ প্যাকেট এরর রেট অর সিম্বল এরর রেট, লাইক দিস। ইন এরকম তিনটা পদ্ধতিতে এটাকে প্রকাশ করা যেতে পারে। আচ্ছা, এখানে আরেকটা আমরা ইউসেজ দেখতে পাচ্ছি কোয়ালিটি অফ সার্ভিসের এই প্যারামিটারটা, যেমন কতগুলো নেটওয়ার্ক বলে দেওয়া আছে, যেমন রেডিও লিংকের মাধ্যমে যে নেটওয়ার্কটা আমরা ইউজ করতেছি তাদের অনেক ভুল হয় বিভিন্ন রকমের কারণে। নয়েজি এনভায়রনমেন্টে দেখা যাচ্ছে 10টার ভিতরে একটা ভুল, কিংবা 1000টার ভিতরে একটা বিটে ভুল হয়। টেলিফোন লাইন যেটা কপার ওয়্যার নর্মাল আছে আমাদের, ল্যান্ডলাইনে যেটা ইউজ করি সেটা 10,000 বিটে একটা ভুল কমন জিনিস। ডিএসএল এর যে লাইনগুলো আছে, এখন টেলিফোন লাইনগুলো আসলে অনেক ডিএসএল দিয়ে কনভার্ট হয়ে গেছে, তো সেখানে 10⁻7 পর্যন্ত 10 লক্ষ বা 1 কোটি বিটে একটা আমাদের ভুল হচ্ছে। ল্যান কোএক্সিয়াল ক্যাট 5 ক্যাট 6 কেবলগুলোতে 10⁻9, অপটিক্যাল ফাইবারে 10⁻12, এই ধরনের বিট রেট হয়ে থাকে। এই সমস্ত নেটওয়ার্কগুলোর কোয়ালিটি অফ সার্ভিসের এগুলো হচ্ছে একটা প্যারামিটার। এটা আমাদের কেন প্রয়োজন হবে? যখন আমরা একটা কমিউনিকেশন করবো, হয়তো বা সেটা একটা ভয়েস কমিউনিকেশন হইলে আমরা যদি বিট রেট অনেক বেশিও হয়, ইট ডাজন্ট ম্যাটার, 10⁻, ধরো -6 রেঞ্জে যদি থাকে, 4 থেকে 6 রেঞ্জে থাকে, তাহলে আমরা সেই নেটওয়ার্কগুলোকে ভয়েসের জন্য খুব নিশ্চিন্তভাবে ইউজ করতে পারবো। আচ্ছা, যদি ভিডিও হয়, ভিডিও এখন যদি স্ট্যান্ডার্ড ডেফিনিশন হয়, এসডিটিভি, এইচডিটিভি, তারপর 4K টিভি, এরকম বিভিন্ন ক্যাটাগরির জন্য বিভিন্ন রকমের বিটের রেট আছে। তো মিনিমাম এটা হচ্ছে 10 ধরো -7 থেকে শুরু করে 6 বা 7 থেকে এরকম করে 10⁻12 পর্যন্ত ভ্যারি করতে পারে। তো এই রেঞ্জে আমরা এখন কোন ধরনের চাই? এসডিটিভি হইলে এটা ঠিক আছে, যে আমরা এসডিটিভি কোন নেটওয়ার্ক দিয়ে পাঠাতে পারবো। দেখা যাচ্ছে যে ল্যান্ড এটা দিয়ে পাঠানো যাবে, ফাইবার গ্লাস দিয়ে তো পাঠানো যাবেই, ডিজিটাল কেবল দিয়ে পাঠানো যাবে, কিন্তু টেলিফোন লাইন দিয়ে ভিডিও পাঠানো খুব একটা সুবিধা হবে না। এই জিনিসগুলো আমরা বুঝতে পারি কোয়ালিটি সার্ভিস দিয়ে, এবং আমরা যেই সার্ভিসটা চাচ্ছি তার রিকোয়ারমেন্ট থেকে। এবার আসো যে আমরা রিলায়েবিলিটি অফ এ নেটওয়ার্ক কিভাবে আমরা আইডেন্টিফাই করি, তাই না? রিলায়েবিলিটিটা এইভাবে আইডেন্টিফাই করা হয় যে whether it is delivering the packet end to end at least once, সেন্ডার থেকে যে প্যাকেটটাই জেনারেট করা হচ্ছে প্রত্যেকটা প্যাকেট রিসিভিং সাইডে অন্তত একবার এসে পৌঁছাচ্ছে, দিস ইজ কমপ্লিট নেট। যদি এরকম না পৌঁছায়, সেই নেটওয়ার্ক ইজ নট এ রিলায়েবল নেটওয়ার্ক, সেটাকে ইউজ করা যাবে না। ইউনিকনেস, এটা হচ্ছে কি, যতগুলো প্যাকেট আসতেছে একবারই আসতেছে, এটা হলে এই নেটওয়ার্কটা তো, এটা তো কোয়ালিটিটা লাগবেই, এই কোয়ালিটিটা থাকলে সেটা আরো বেটার হবে। সেটার একবার প্রত্যেকটা, এখানে মাল্টিপাথ ফেডিং এর প্রবলেমটা থাকবে না। ইউনিকনেস, প্রত্যেকটা প্যাকেট যখন একবার আসবে, এটা হচ্ছে ওয়্যার্ড নেটওয়ার্কের বৈশিষ্ট্য। ওয়্যারলেসে দেয়ার উইল বি অবভিয়াসলি একাধিক, অথবা মাল্টিমোড ফাইবারেও ওই ধরনের প্রবলেমটা আসতে পারে, যে একাধিক যদি কপি আসতে পারে কখনো কখনো। আচ্ছা, অর্ডার প্রিজার্ভিং, এটাও আরেকটা বেটার একটা ইয়ে হতে পারে, রিলায়েবিলিটি আরেকটা নতুন স্টেজ, যে প্রত্যেকটা প্রথম প্যাকেটের পরে দ্বিতীয় প্যাকেট, তারপরে তৃতীয় প্যাকেট, তার মানে তাদের জিটারটা একটা নির্দিষ্ট বাউন্ডারির ভিতরে আছে, এই ডিলে ভেরিয়েশনটা একটা নির্দিষ্ট বাউন্ডারি ক্রস করে না, ফলে দিস ইজ এ ভেরি গুড নেটওয়ার্ক। এই ধরনের জিনিসগুলো আমরা দেখব। প্রথম রিলায়েবল, মিনিমাম রিলায়েবিলিটি শর্ত হচ্ছে কমপ্লিটনেস, তার চেয়ে বেটার হচ্ছে ইউনিকনেস, কমপ্লিটনেস প্লাস ইউনিকনেস, তারপরে হচ্ছে আরেকটু বেটার হলে কমপ্লিটনেস প্লাস ইউনিকনেস প্লাস অর্ডার প্রিজার্ভিং, এই জিনিসটা থাকলে দিস ইজ দ্য মোস্ট রিলায়েবল নেটওয়ার্ক। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো সিকিউরিটির বিষয়টা আসি। সিকিউরিটির বিষয়, তো এখানে সিকিউরিটির যে বিষয়টা একটা আমরা দেখবো, সেটা হচ্ছে সিকিউরিটি ট্রায়াঙ্গেল। দিস ইজ দ্য বেসিক সিকিউরিটি: কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অথেন্টিসিটি। কনফিডেন্সিয়ালিটি জিনিসটা কি, যেটা আমরা সবাই আশা করি যে সাপোজ
ধরো আমাকে হেড স্যার ফোন করেছে, হ্যাঁ, একটা কাজ দিয়েছে যে বলেছে, জাকারিয়া তুমি এই কাজটা করে দাও, বা কোন একটা টিচারকে। তখন আমরা অথবা কিংবা তোমাদের যখন কোশ্চেন আমরা বানাই, তো আমরা চাই না যে পরীক্ষার সময়ের আগ মুহূর্তে তোমরা সেটাকে পেয়ে যাও। তো আমরা ইমেইলের মাধ্যমে বা এই ধরনের জিনিস যদি পাঠাতে হয়, আমরা অনেক বুদ্ধি করে পাঠাইতে হয় তখন, যে সো দ্যাট কেউ যদি এটাকে হ্যাকও করে, সে যেন কোনোভাবে কোশ্চেনটা বুঝতে না পারে। তো একটা ভাবে যদি কেউ কোশ্চেন পাঠায় অন্য একটা ইমেল দিয়ে অথবা মোবাইল দিয়ে অথবা অন্যভাবে মুখে মুখে বলে পাসওয়ার্ডটা দিয়ে, এইভাবে সে ওটাকে বিভিন্নভাবে সিকিউর করে। মূল জিনিস হচ্ছে কনফিডেন্সিয়ালিটি। তুমি যাকে চাচ্ছ না, সে যেন কোনোভাবেই এই ইনফরমেশনটা পড়ে না ফেলতে পারে। দিস ইজ দ্য বেসিক আইডিয়া বিহাইন্ড দ্য কনফিডেন্সিয়ালিটি। এখানে বইয়ের ভাষায়, with a guarantee of confidentiality of data transmission, no unauthorized third party will be able to understand the contents। ভিতরে কি লেখা আছে চিঠির ভিতরে, অথবা যে মোবাইলে আমরা দুজন কথা বলতেছি স্যারের সাথে, কি কথা বলতেছি এটা অন্য কেউ যাতে না জানতে পারে, ঠিক আছে? দ্যাট ইজ দ্য confidentiality issue. A network should be confidential so that no unauthorized party will be able to hear what we are talking about, ঠিক আছে? আচ্ছা, এরপর আসতেছে ইন্টিগ্রিটির বিষয়টা। ইন্টিগ্রিটির বিষয়টা কি, যে মাঝখানে কেউ এই মেসেজটাকে টেম্পার করতেছে। আসলে যেটা বলছে, আমি বলছি যে ইউ শুড নট কাম, তাও একজন কেউ আমার মেসেজটা যাওয়ার সময় নটটাকে চেঞ্জ করে দিল, বা কোনো এররের কারণে নটটা ইউ শুড কাম এই জিনিসটা হয়ে গেল। সো দ্য মেসেজ লস্ট হিজ ইটস ইন্টিগ্রিটিটা লস্ট হলো। এটার মানে কি টেম্পার্ড হয়ে যায় কন্টেন্টটা। এরকম হইতে পারে, আমি তোমাদের কাছে আমার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমার বইটা পাঠালাম মাল্টিমিডিয়া কমিউনিকেশনে, তো সে কিছুদিন রেখে আমাকে ফেরত দিবে বলছে। তো সে ফেরত যখন দিল, তখন দেখা গেল যে ফেরত দিছে, সে অরিজিনাল বইটাই পাঠাইছে, কিন্তু মাঝখানে ধরো যাকে দিয়ে পাঠাইছে, ক্যারিয়ার যাকে সে ট্রাস্ট করেছে, সে ওই প্যাকেটটা খুলে দেখছে যে আচ্ছা, বইটা সুন্দর আছে, আমি রেখে দিই, অন্য কিছু কাগজ টাগজ ঢুকায় সে প্যাকেটটা দিয়ে দিল আমাকে। তো এটা হলো কি, যে প্যাকেটটা তো ঠিক মতোই এসেছে, যার কাছ থেকে পাঠাচ্ছে সেও ঠিক মতো পাঠিয়েছে, যার কাছে পাঠানোর পর সেও এসেছে, মাঝখানে জিনিসটা নাই, চেঞ্জ হয়ে গেছে, কিংবা কয়েকটা পৃষ্ঠা সে কেটে রেখে দিয়ে দিছে। So this is the loss of integrity. Okay, so we have to make sure that our network should be such in design in such a way, it is so that much secured, so that our data is not distorted. No one can distort our data along the transmission path. Distort অথবা distortion due to noise, কোনো বাইরের আনওয়ান্টেড কারণে, যেটা আসলে কেউ ইচ্ছা করে করে নাই, ঠিক আছে? সেটা যে যাওয়ার পথে প্যাকেটটা হাত থেকে পড়ে কারোর সাথে চেঞ্জ হয়ে গেছে, ঢুকানোর সময় প্যাকেটের জিনিসগুলো সব বাদ হয়ে পড়ে গেছিল, আমি তুলছি যখন অন্য একটা জিনিস চলে আসছে, আমার জিনিস অন্য কাছে চলে গেছে, যে এরকম কিছু কার্টুনে যেরকম দেখা যায় একজন, সেরকম যদি হয়, সেটা হচ্ছে ডিস্টরশন, হলো আনওয়ান্টেড, বাট স্টিল ইট ইজ এ ডিস্টরশন। আবার কেউ ইচ্ছাকৃত ভাবে চেঞ্জ করলো, সেটাও একটা ইন্টিগ্রিটি লস্ট। এবার দেখো অথেন্টিসিটি জিনিসটা কি, এটা খুব ইন্টারেস্টিং। অথেন্টিসিটি জিনিসটা হচ্ছে যে ধরো আমি একটা মেইল পেলাম স্যারের কাছ থেকে, হেড স্যারের কাছ থেকে, সেখানে লেখা আছে স্যার হেড @os.domain। এটা দেখে আমি শিওর হয়ে যাই যে কি হয়েছে, স্যারই হেড স্যারই পাঠিয়েছেন, দিস ইজ দ্য অথেন্টিসিটি। কিন্তু এখানে একটা পরিবর্তন আসতে পারে, কিন্তু স্যার হয়তো, বা আমরা দেখা যায় যে এরকম, যে তোমরা আমার মেল থেকে হয়তো একটা মেল পেলা, সেরকম এটা এখন প্রায়ই হয় বিভিন্ন সময়, যে যে একজন বলছে আমার ফেসবুক থেকে একটা পোস্ট গেছে, সবাই বলে হ্যাঁ তুমি তো পাঠাইছো, যে না 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 আমি তো পাঠাই নাই, তো অন্য একজন পাঠাইছে। সো এটা হলো কি, দেখে মনে হচ্ছে যে একজন পাঠাইছে, কিন্তু আসলে অন্য একজন পাঠাইছে। দিস ইজ দ্য লস অফ অথেন্টিসিটি। যাকে মনে করা হচ্ছে যে পাঠাইছে, সে না, অন্য কেউ। এটা কখন হতে পারে? সাপোজ তুমি এমন একটা পিসি থেকে কোনো একটা অ্যাকাউন্ট খুলছো, যেটা হলো কি তুমি সেই অ্যাকাউন্টটা বন্ধ করে, প্রপারলি বন্ধ করে আসো নাই, ফলে ডিভাইসটা ওপেন করার সাথে সাথে ওই অ্যাকাউন্টটা খোলা ছিল, কেউ এখন ওই অ্যাকাউন্ট ধরে সে ডাটা পাঠানো শুরু করলো, তো লোকজন মনে করবে তুমি পাঠিয়েছো, কিন্তু আসলে অন্য কেউ পাঠিয়েছে। এটা একটা পদ্ধতি হতে পারে। দ্বিতীয় হতে পারে একজন হ্যাকার, সে কোনোভাবে তোমার পাসওয়ার্ডটা সে গেস করতে করতে, অনেকদিন সময় করতে করতে সে বের করে ফেলছে, এখন সে তোমার নামে মেসেজ পাঠায়। দিস ইজ লস অফ অথেন্টিসিটি। অথবা এরকম হলো যে সে আসলে তোমার অরিজিনাল অ্যাকাউন্টটাই জানে না, কিন্তু সে নিজের নামে একটা, তোমার নাম দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে ফেললো, যে ও, যে আমি জাকারিয়া রহিমি,
আসানুল্লাহ এইসব নাম দিয়ে সে একটা আমার যে সমস্ত পার্টিকুলার সে জানে সেগুলো দেখে সে একটা ফেসবুকে পেজ খুলে সে বলে যে মানে আমার পোস্টগুলো দিতে থাকে, তখন তোমরাও দেখে স্টুডেন্টরা মনে করে হ্যাঁ স্যার এটা পোস্ট দিচ্ছে। তো এইটা হলো আসলে যাকে মনে করা হচ্ছে সে দিচ্ছে না, এরকম এই কেসগুলা যাতে ডিল করা যায়, দিস ইজ দ্য ওয়ে, মানে দিস ইজ দ্য সিকিউরিটি থ্রেট রিগার্ডিং অথেন্টিসিটি, যাকে মনে করা হচ্ছে আসলে সে পাঠাচ্ছে। এটা যদি ইনশিওর করতে চাই, উই হ্যাভ টু মেক শিওর দ্যাট ইট ইজ অথেন্টিকেটেড সাম ওয়ে, তাই না? আচ্ছা, এগুলো খুব ইন্টারেস্টিং ইস্যু, আমরা কোয়ালিটি যখন সিকিউরিটি পড়বো তখন দেখবো। উইথ দ্য কিউএস প্যারামিটার দ্য ইউজার ইজ অ্যাসিওর্ড that the received message is actually from the user indicated, not from any other unauthorized third party who claims to be the sender of the message. So অন্য কেউ আমাকে বললেও আমরা বিশ্বাস করবো না, এরকম একটা সিস্টেম থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা, দ্যাটস অল। আমরা এইগুলো হচ্ছে কোয়ালিটি অফ সার্ভিস প্যারামিটার, এই কয়টাই ছিল। এবার আমরা এটা এই পর্যায়ে সাধারণত স্লাইডটা আনি, আমরা এটা তো আলোচনা করেই ফেলেছি। এখন আমরা ডিলে গুলো নিয়ে জানি, ডিলে গুলো খুব চমৎকার, বেশি সময় লাগবে না, 5 মিনিটে হয়ে যাবে, একটু ধৈর্য ধরো। হ্যাঁ, তাহলে এই টপিকসটা আমাদের শেষ হয়ে যায়। কি কি ধরনের ডিলে হইতে পারে প্যাকেট সুইচিং নেটওয়ার্কে? একটা হচ্ছে প্রপাগেশন ডিলে, এটা দূরত্বের উপর ডিপেন্ড করে, এ থেকে বি কতটুকু দূরে আছে সেটার উপর ডিপেন্ড করে। তো এখন পর্যন্ত সবচেয়ে বেশি দূরে আমরা কি ধরনের কমিউনিকেশন করি বলতে পারো তোমরা? সেটা হচ্ছে ধরো ডিপ স্পেসে কোনো একটা নতুন গ্রহ, নতুন একটা নেবুলা, নতুন একটা স্টার আমরা আবিষ্কার করতেছি, সেটা বিলিয়নস অফ লাইট ইয়ার্স, ট্রিলিয়নস অফ লাইট ইয়ার অ্যাওয়ে, সেখান থেকে প্রথম একটা লাইট আমাদের টেলিস্কোপে এসে পড়লো, ফার্স্ট আমরা সেখান থেকে একটা সিগন্যাল পেলাম, দিস ইজ এ কাইন্ড অফ প্রপাগেশন ডিলে, তাই না? যেমন সূর্যটা যদি এখন হঠাৎ করে নাই হয়ে যায়, আমরা কতক্ষণ পরে টের পাবো কেউ জানো? সূর্য থেকে এখানে লাইট আসতে যত সময় লাগে, অ্যাবাউট 8 মিনিটস। সো লাইটের স্পিডে যদি যায় তাহলে 8 মিনিট আগে সূর্যটা নাই হয়ে গেছে, সেটা বুঝতে বুঝতে আমাদের 8 মিনিট সময় লাগবে। আরো বেশি দূরে হইলে অ্যান্ড্রোমিডাতে যদি হয়, আমাদের 1 লাইট ইয়ার বা কত লাইট ইয়ার দূরে আছে, সেটা এখন 25 লাইট ইয়ার মোস্ট প্রবাবলি দূরে আছে, ততদিন ওয়েট করতে হবে অ্যান্ড্রোমিডা যে নাই সেটা বুঝতে গিয়ে। সো দ্য ডিলে ইন কমিউনিকেশন, ট্রান্সমিটার থেকে একটা রিসিভ সিগন্যাল এসেছে, অ্যান্ড্রোমিডা থেকে একটা সিগন্যাল এসেছে, সেটা অথবা কেউ উল্টাভাবে একটা মজার জিনিস বলি, অ্যান্ড্রোমিডাতে বসে যদি কেউ পৃথিবীর কোনো ছবি দেখে, সে আসলে কি দেখবে বলতো? সে 25 মিলিয়ন বছর মানে লাইট ইয়ার বছর আগে যেটা ছিল, হয়তো পৃথিবীর ওখানে হয়তো বা তখন ইরা ছিল, ডাইনোসররা ছিল, কিংবা জিনরা ছিল, কিংবা তার আগে বিনরা ছিল, এইভাবে অন্য কোনো একটা স্পিসিসকে দেখবে, আমাদেরকে দেখবে না। দিস ইজ ডিউ টু ডিলে, মানে সরি ডিস্টেন্স, দিস ইজ ডিউ টু ডিস্টেন্স। ডিস্টেন্সের কারণে যে ডিলেটা হয় দ্যাট ইজ প্রপাগেশন। প্রপাগেশন ডিলে। আরেকটা ডিলে হয়তো ট্রান্সমিশন ডিলে, এটা সম্পর্কে আমরা মোটামুটি প্রিভিয়াস কোনো একটা লেকচারে দেখেছি। ট্রান্সমিশন ডিলে ডিপেন্ড করে কতটুকু ডাটা আমরা পাঠাতে চাই, কত লিংক স্পিড দিয়ে পাঠাতে চাই, প্রাইমারিলি এই দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে। এর সাথে প্যাকেটের সাইজ যত ছোট হবে ট্রান্সমিশন ডিলে তত কম হবে, রাউটারের সংখ্যা যত ছোট হবে ডিলের পরিমাণ তত কম হবে। অল দিস ইস্যু আমরা ট্রান্সমিশনে দেখেছি। আচ্ছা, তারপর প্রসেসিং ডিলে উইল বি দেয়ার, প্যাকেটগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করতে হয়, এরর কারেকশন হয় আছে কিনা সেটা দেখতে হয়, কে পাঠাইলো, কার কাছে যাচ্ছে, অল দিস থিংস। সো এগুলা প্রত্যেকটা নোডে, প্রপাগেশন ডিলেটা হয় লিংকে, ট্রান্সমিশন ডিলেটা হয় লিংকে, কিন্তু প্রসেসিং ডিলে উইল বি ইন দ্য নোডস, এভরি কম্পিউটার, এভরি সুইচ, এভরি রাউটার, ঠিক আছে? এইভাবে প্রত্যেকটা জায়গায় নোডে নোডে প্রসেসিং ডিলে হবে। এরপরে যেটা হচ্ছে সেটা হলো কি, কিউইং ডিলে, সবচেয়ে notorious among the delays, the queuing delay. It is like a traffic jam. আমরা যখন রিয়েল লাইফে করি, যাই এক জায়গা থেকে অন্য জায়গায় যাই, আমরা কত প্ল্যান করে বের হই, যখন নর্মাল সিচুয়েশন, কোভিড সিচুয়েশনে না, যে আমরা প্ল্যান করি যে 10টা বাজে যাবো না, এই সময় সব জায়গায় ভিড় থাকে, আমরা 9টা বাজে বের হই, 8টা বাজে বের হই, কিংবা 10টা 11টা পার হয়ে 12টার দিকে বের হই। তারপরেও আমরা বলি কি অমুক জায়গা দিয়ে যাবো না, অমুক জায়গা যাবো, তারপরেও দেখি যে কি হয়,
যে ভিড় আমরা এক্সপেক্ট করি না, ভিড় হয়ে বসে আছে। There are so many unwanted বা unexpected situation that may arise. শ্রমিকদের আন্দোলন, ছাত্রদের আন্দোলন, কোনো অ্যাক্সিডেন্ট, all these things এর কারণে there may be unavoidable jam. Like this, there will be also unavoidable delay. সেই ডিলেগুলোকে আমরা বলি কিউইং ডিলে। এই সময় বসে থাকে প্যাকেট ঘন্টার পর ঘন্টা একটা এক্সচেঞ্জে, কারণ লিঙ্ক খালি নাই। কেন খালি নাই? সামনে কোনো একটা লিঙ্ক নষ্ট হয়ে গেছে, সবাই এদিক দিয়ে পাঠাচ্ছে, অথবা কোনো একটা ইউজার হঠাৎ করে অনেক বড় একটা ব্যান্ডউইথের ডাটা ডাউনলোড করা শুরু করেছে, অথবা কি হতে পারে, অথবা হতে পারে যে আমাদের যে যতগুলো ইউজার ছিল, 10 জন ইউজার ছিল, হঠাৎ করে 100 জন ইউজার একসাথে অ্যাক্সেস করছে, ইউজারের সংখ্যা হঠাৎ করে আনপ্রেডিক্টেবলি বেড়ে গেছে। তো অল দিস কারণে যেটা সবচেয়ে আনপ্রেডিক্টেবল এবং সবচেয়ে নটোরিয়াস ডিলে সেটা হচ্ছে কিউইং ডিলে, ঠিক আছে। আর অন্যগুলো সবই খুব ভদ্র টাইপের ডিলে, এগুলা খুব একটা ডিল করা ডিফিকাল্ট কিছু না, সেগুলা এটা আমরা আপাতত জেনে রাখলাম। তো বাই ডেফিনিশন এগুলোকে কিভাবে আইডেন্টিফাই করা যাবে ছবিতে দেখে নিলাম। এই কিউইং ডিলেগুলোও নোডে হয়, প্রসেসিং ডিলেগুলো নোডেতে হয়। এই দুইটা, সাপোজ এই দুইটা হচ্ছে নোড গুলাতে, আর এই পরে দুটো হচ্ছে লিঙ্ক গুলাতে, লিঙ্ক। ঠিক আছে, এবার ডেফিনিশনটা একটু হালকা করে দেখে নিই। প্রসেসিং ডিলে নোড গুলাতে হয়, হ্যাঁ। এটা হচ্ছে ডিলে কজড বাই প্রি প্রসেসিং ইনভলভড ইন কম্পিউটারস। কম্পিউটার বলতে এখানে কম্পিউটার, সুইচিং, এক্সচেঞ্জ, রাউটার সবগুলো বোঝাচ্ছে। নোডস বললে আর একটু ভালো হতো। কিউইং ডিলে, ডিলে ডিউ টু ওয়েটিং টাইম ইন দ্য কিউ। দিস ইজ আগেই বলেছি, ইট ইজ দ্য মোস্ট আনপ্রেডিক্টেবল, আনসার্টেন, নটোরিয়াস ডিলে, যেটার কারণে ইউজাররা সবসময় আনস্যাটিসফাইড থাকে আইএসপি গুলোর উপরে। আচ্ছা, তারপর ট্রান্সমিশন ডিলে। ট্রান্সমিশন ডিলেটা কি? আচ্ছা, লিঙ্কে কতক্ষণ সময় লাগলো আমার ডাটাটা পাঠাইতে, এটা ডিপেন্ড করে মেইনলি ডাটার বাল্ক সাইজ এবং লিঙ্কের স্পিডের উপরে। এটা মোস্ট প্রবাবলি প্রেডিক্টেবল, এটাকে কন্ট্রোল করা খুব সহজ। আচ্ছা, প্রপাগেশন ডিলে, এটা আসলে এটা আমাদের খুব একটা হাত নাই, যত দূরে যাব পাঠাবো তত বেশি সময় লাগবে। হ্যাঁ, আমরা আপ টু এ সার্টেন এক্সটেন্ট সেটাকে কন্ট্রোল করতে পারি, ভালো লিঙ্ক ইউজ করতে পারি, তাই না? আর এরকম, কিন্তু কিছু কিছু জিনিস আমাদের হাতের বাইরে, যেমন এই যাবৎ পর্যন্ত সবচেয়ে দূরে স্পেসে মানুষের তৈরি যে ম্যানমেড যে ইয়েটা পাঠানো হয়েছে, স্পেস ক্রাফটটা, সেটা ধরো এখন পর্যন্ত কোথায় আছে, কোনো তোমাদের ধারণা আছে কত দূরে গিয়েছে? নাসার ওয়েবসাইটে গেলে আমরা সবগুলো খবর পাবো। ওইখান থেকে এখনো তারা সিগন্যাল পাঠাচ্ছে। এটা আমাদের সৌরজগতের শেষ সীমানা পার হয়ে একটা ইন্টারস্টেলার স্পেস আছে, সেখানে এখন আছে, সেখান থেকে সে মেসেজ পাঠায়। তো এখান থেকে আসতে অনেকটা সময় পার হয়ে যায় বিকজ অফ দ্য ডিলে। ডিলের কারণে, সরি, ডিস্টেন্স, propagation delay depends on the distance. So these are the delay. আরো ডিটেইলসে যদি দেখতে চাই, খুব সংক্ষেপে আমি বলি, এগুলো জানলেই চলবে। প্রসেসিং ডিলে, এটা হচ্ছে প্যাকেট প্রসেসিং এর জন্য, এরর কারেকশনের জন্য, এবং প্রসেসরের স্পিড হাই হওয়ার কারণে এটা সাধারণত খুব ছোট মানের হয়। আচ্ছা, তারপর দেখো কিউইং ডিলে, এটার কারণটা আমরা বলেছিলাম কিসের জন্য হয়। কিউএ অলরেডি কতগুলো প্যাকেট আছে সেটার উপর বেস করে। তারপর ইন্টেন্সিটি অফ ট্রাফিক, আউটপুটে কতগুলো ডাটা পাঠাচ্ছি আর ইনপুট থেকে কতগুলো ডাটা আসতেছে, এটাকে বলা হয় ইন্টেন্সিটি, ট্রাফিক ইন্টেন্সিটি। আউটপুট, আউটগোয়িং ট্রাফিক আর ইনকামিং ট্রাফিক, এদের রেশিও হচ্ছে ইন্টেন্সিটি অফ নেটওয়ার্ক ট্রাফিক। এটার উপর ডিপেন্ড করে কিউটা কত, মানে কিউইং টাইমটা কত হবে, অ্যান্ড ইট মে বি ভেরি লার্জ, মাইক্রোসেকেন্ড টু মিলিসেকেন্ড অ্যান্ড ইভেন লার্জার। আচ্ছা, এরপরে আসে ট্রান্সমিশন ডিলে, সেটা আমরা আগেই বলেছি, বারবার বলছি, ডাটা বাল্ক সাইজ এবং লিঙ্ক স্পিডের উপর মেইনলি ডিপেন্ড করে। এটাও খুব একটা বড় ইস্যু না, খুব ছোটই রাখা সম্ভব এই ডিলেটাকে। এরপরে যেটা হচ্ছে প্রপাগেশন ডিলে। প্রপাগেশন ডিলেটা সাধারণত দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে ডিস্টেন্স, যেটা আমরা বারবার বলে আসছি, এখানে বি দিয়ে ডিস্টেন্স বুঝিয়েছে, আর এস দিয়ে যে ক্যারিয়ারটা আমরা ইউজ করতেছি সেটা আইদার ফোটন অপটিক্যাল ক্যারিয়ারের জন্য, অপটিক্যাল ফাইবার, অথবা ইলেকট্রিক্যাল ওয়েভের সময় যদি ইলেকট্রন হয়, তাই না? আর যদি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস হয় তাহলে তো আবার সেটা ফোটন হয়ে যাচ্ছে, বা যে মানে একই স্পিডে 3.10 × 10⁸ মিটার পার সেকেন্ডে এসে ট্রাভেল করতেছে। তো
তো এই দুইটা স্পিডে, দুইটা প্যারামিটার আসলে মেইনলি ডিপেন্ড করে, কত দূরে পাঠাচ্ছি ডাটা, কত স্পিডে ডাটা পাঠাচ্ছি, এটার উপর প্রপাগেশন ডিলেটা ভ্যারি করে। এটাও একটা বড় ডিলের কারণ হতে পারে যখন স্পেস কমিউনিকেশন হয়। আদারওয়াইজ ইট ইজ নট এ বিগ ইস্যু অ্যান্ড দিস ইজ প্রেডিক্টেবল। সবচেয়ে ভালো জিনিস। সবচেয়ে প্রবলেম হচ্ছে কিউইং, এটা নিয়ে ফার্দার আমরা অনেক পড়ালেখা করতে পারি। তো এটার জন্য এতটুকুই যথেষ্ট, সবগুলা জিস্ট এটা বলেই পড়াটা শেষ করছি। যে কোনো ডিলো মানে হচ্ছে এই চারটার সমন্বয়। তো এখানে যা যা পড়া হয়েছে এই টেবিলে সবগুলো জিনিস চলে এসেছে। প্রসেসিং ডিলে কেন হয়, প্যাকেট প্রসেসিং এর জন্য কোথায় হয়, নোটগুলাতে কত সময় লাগে, ঠিক আছে। কিউইং ডিলে কেন হয়, ডিউ টু কনজেশন, কোথায় হয়, নোটগুলাতে টাইম কতটুকু লাগে। ট্রান্সমিশন ডিলে কেন হয়, কতটুকু ডাটা পাঠাচ্ছি, কত লিঙ্ক স্পিডে পাঠাচ্ছি, কোথায় হয়, লিঙ্কে হয়, এরকম সময় লাগবে, ঠিক আছে। প্রপাগেশন ডিলে, হ্যাঁ, এটা কিসের উপর ডিপেন্ড করে, এন্ড টু এন্ড ডিসটেন্সের উপর ডিপেন্ড করে, ক্যারিয়ার স্পিডের উপর লিঙ্কের এটা আসে, এবং তার ডিলেটা কতটুকু হতে পারে। সো অল দিস থিং উই নিড টু নো অ্যাবাউট দ্য প্যাকেট ডিলে ইন প্যাকেট সুইচিং নেটওয়ার্ক। এবং দ্যাটস অল ফর টুডে। আসলে আমরা নেক্সট ক্লাসে নতুন একটা টপিক কভার করবো, প্রোটোকল সম্পর্কে জানবো, ট্রান্সমিশন প্রোটোকল সম্পর্কে। দ্যাটস অল ফর টুডে। তোমরা দুইটা অ্যাটেন্ডেন্স দিবা আর প্রিপেয়ার্ড হইতে থাকো পরীক্ষার জন্য। নেক্সট উইকে তোমাদেরকে যেভাবে বলেছি যে আমরা আজকে পোস্ট দিব তোমাদের তিনটা সেকশনের সঙ্গে ডিসকাস করে, কমন একটা টাইম সন্ধ্যায়, এটা হতে পারে যে টিউসডে নেক্সট, অথবা ওয়েডনেসডে, অথবা থার্সডে নেক্সট উইকের, যেদিন সন্ধ্যায় তিনটা গ্রুপই ফাঁকা আছে তাদেরকে সেদিন আমরা এই পরীক্ষাটা নিব। আর বাই দিস টাইম তোমাদের মুডুলে এখন পর্যন্ত যদি কেউ রেজিস্টার না করে থাকো, সেটা করতে হবে, হ্যাঁ। এখানে নতুবা এটা একটা প্রবলেম তৈরি হবে। এটা শুধু আসানুল্লাহ অথরিটি জড়িত না, এটা কমনওয়েলথ অফ লার্নিং এই টিমটা ওখানে ইয়ে আছে, জড়িত আছে, সেজন্য তোমাদের একটু এটা, স্যার কুইজটা কি এমসিকিউ টাইপ হবে? হ্যাঁ এমসিকিউ টাইপেরই হবে, ঠিক আছে। এমসিকিউ টাইপেরই হবে, সাধারণত তাই নিয়ে থাকি এরকম। ঠিক আছে, আজকে যদি কোনো কোশ্চেন না থাকে এখানে এতটুকু, আর যদি কোনো কোশ্চেন থাকে আমি আছি, আমার কোনো সমস্যা নেই, তোমাদের এটা করবো। আর যদি দুইটা ক্লাসে তোমাদের বেশি সমস্যা হতে থাকে সেটাও আমাকে বলবা, মাঝে মধ্যে আমি তোমাদেরকে রিলিভ দিব যে বুধবার দিন ক্লাস দিলাম বা বৃহস্পতিবার দিন একটু তাহলে কমাই দিলাম, কিন্তু আমি চেষ্টা করি যাতে ওভার বার্ডেন না হও। যেমন চারটার প্রত্যেকদিন কিন্তু এতটুকু রাখি না, একটু আগেই ছেড়ে দিই। তারপরে যদি তোমাদের প্রবলেম ফেস হতে থাকে তোমরা শেয়ার এর মাধ্যমে আমাকে একটু জানাও। Thank you for your presence and participation. That's all for today. Assalamualaikum. শেষ Yes. গল্প।